ডাব্লিউবি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কন্টিনিউটির সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। কন্টিনিউটি চ্যাপ্টার টোটাল কনসেপ্ট প্লাস অঙ্ক সব কিছুই করে দেওয়া আছে। আজ তোমাদের ডিফারেন্সিয়েবিলিটি করানো হবে, মানে অন্তর্কলন যোগ্যতা করানো হবে। ডিফারেন্সিয়েশনটা কি? তোমাদের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, ডিফারেন্সিয়েবিলিটি এসছে হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে এসছে। যে ডিফারেন্সিয়েবিলিটি এই চ্যাপ্টারটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। আচ্ছা, তোমাদের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এ ছিল। সেখানেই তোমাদের সমস্ত কিছু বেসিক কনসেপ্ট, যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, সব কিছুই সেখানে ছিল। তো ক্লাস 11-এ তোমরা ডিফারেন্সিয়েশন কী করে এসছো ঠিক জানি না। তো সেই ক্লাস 11-এর জিনিসগুলো হালকা থিওরিগুলো একটু করে দিচ্ছি, যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি। কোনো একটা সূত্র dy/dx সমান, এটা আসছে dy/dx সমান f of x plus h minus fx by h। এই সূত্রটা ক্লাস 11-এ প্রমাণ করা হয়েছে। তো এটা কোথা থেকে এসছে সেগুলো আমি হালকা করে একটা থিওরির মধ্যে রিকেপ করে দিচ্ছি। তোমাদের এখানে কিছু কিছু ইংলিশ টার্ম মনে রাখতে হবে, যে কিছু কিছু ইংলিশ টার্ম তোমাদের বই আছে, যে অন্তর্কলনে ইংরেজি মানে কি, অন্তর্কলন যোগ্যতার ইংরেজি মানে কি, আর অবকলনে ইংরেজি মানে কি, সব কিছুই আমি তোমাদের একটা যে ইংলিশ ফর্মগুলো লিখে দিচ্ছি। দেখো, ফার্স্ট অন্তর্কলন বা অবকলনে ইংরেজি মানে কি। দেখো, অন্তর্কলন বা অবকলন, এটার ইংরেজি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, DIFFERENTIATION। তারপরে অন্তর্কলজ বা অবকলঙ্ক, অন্তর্কলজ বা অবকলাঙ্ক, অবকলনাঙ্ক, এর ইংরেজি মানে হচ্ছে ডেরিভেটিভ। এটাই হচ্ছে বলা হয় ডেরিভেটিভ, ইংরেজিতে বলা হয় ডেরিভেটিভ, বা অবকলনাঙ্ক বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, DIFFEREN, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আর অন্তর্কলন যোগ্য ইংরেজি মানে কি? অন্তর্কলন যোগ্য, এটার ইংরেজি মানে হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, DIFFERENTIABILITY, ডিফারেন্সিয়েবিলিটি। এগুলোই হচ্ছে সব ইংরেজি মানে। অন্তর্কলনের যদি কোথাও ইংরেজি থাকে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অবকলন। অন্তর্কলনের ইংরেজি হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, আর অন্তর্কলন যোগ্যের ইংরেজি হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। এবার দেখো, ডিফারেন্সিয়েশনটা জিনিসটা কি। তোমাদের ডিফারেন্সিয়েশন টোটাল আমি 11টা দেখাচ্ছি এখানে, 11 যেগুলো ছিল। ফার্স্ট দেখো, ডিফারেন্সিয়েশনটা কি, DIFFERENTIATION। ডিফারেন্সিয়েশনটা এসছে ডিফারেন্স ওয়ার্ড থেকে। ডিফারেন্স মানে কি, এই দেখো ডিফারেন্সিয়েশনটা এসছে, এখানের মধ্যে একটা ডিফারেন্স বলে ভাষা লুকিয়েছে। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি, এটা এসছে ডিফারেন্স থেকে, ERENCE। ডিফারেন্স মানে কি, ডিফারেন্স হচ্ছে পার্থক্য। আচ্ছা, ম্যাথামেটিক্সের পার্থক্য বলতে কি, এখানে হচ্ছে ফাংশনের বলা হচ্ছে। ফাংশনে কী থাকে, একটা ফাংশন থাকে স্বাধীন চল থাকে, স্বাধীন চল যেটা আমরা এক্স থাকে, আর একটা হচ্ছে অধীন চল মানে ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা হচ্ছে স্বাধীন চল মানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ডিফারেন্স বলতে ফাংশনের বৃদ্ধি বোঝাচ্ছে। ডিফারেন্স বলতে ফাংশনের একটা হচ্ছে এক্সের বৃদ্ধি বোঝাচ্ছে, কিংবা ওয়াইয়ের বৃদ্ধি, ওয়াইয়ের বৃদ্ধি বোঝাচ্ছে। এখানে ডিফারেন্স বলতে কার কার ডিফারেন্স বোঝাচ্ছে, এক্সের বৃদ্ধি কিংবা ওয়াইয়ের বৃদ্ধি এখানে বোঝাচ্ছে। দেখো, তোমাদের ক্লাস 11-এ একটা সূত্র ছিল, যে দেখা যে DI/dx সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx/h। এটা হচ্ছে ওয়াইয়ের ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এবার এইটা আমরা প্রমাণ করব। দেখো কীভাবে প্রমাণ করব। দেখো, একটা ফাংশন, এটা ফাংশন, এটা হচ্ছে y ইকাল টু fx একটা ফাংশন, এটা y সমান fx। ফাংশনের ধরো এই পয়েন্টটাতে হচ্ছে পি পয়েন্ট। সাপোজ পি পয়েন্টের স্থানাঙ্ক ধরো, এখান থেকে আর দূরত্ব হচ্ছে এক্স, ধরো এখান থেকে আর দূরত্ব
এক্স ধরো এক্স, এইটুকুটা হচ্ছে এক্স, তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? পি পয়েন্টের স্থানাঙ্ক এক্স কমা এখান থেকে দূরত্ব এক্স, তাহলে এক্স কমা এটা হচ্ছে ওয়াই, ওয়াই হলে এখানে এক্সের জায়গায় যদি এক্স বসে তাহলে কত হবে এখানে, এটা ধরো এফ এক্স। পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এটা। একই রকম কিউ ধরো কিছু সময় পর কোথায় গেল, এখানে ফাংশনটা একটু বৃদ্ধি হলো, ধরো এই পয়েন্টে গিয়েছে, পি থেকে কোথায় গিয়েছে, কিউ পয়েন্টে গিয়েছে, তাহলে কতটা বাড়ছে, ধরো এইচ দূরত্ব বাড়ছে, এইখান থেকে আর দূরত্ব হচ্ছে ধরো এইচ বৃদ্ধি পেয়েছে ফাংশনটা এইচ বৃদ্ধি পেলে ধরো এই স্থানাঙ্কটা কত ধরেছ, তাহলে এখানে এইচ বৃদ্ধি পেলে এখানে হবে এখানে এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এক্স হলে এখান থেকে হবে এক্স প্লাস এইচ, তাহলে এখানে কিউ পয়েন্টটা কত হবে, পি কিউ পয়েন্টটা হবে এক্সের স্থানাঙ্ক কত এক্স প্লাস এইচ, ওয়াই স্থানাঙ্ক কত হবে অনুরূপ ওয়াই স্থানাঙ্ক এফ অফ এক্স প্লাস এইচ। দেখো এখানে ফাংশনটা কতটা বৃদ্ধি হয়েছে, দেখো এখানে আমরা এক্সের কত বৃদ্ধি হয়েছে, প্রথমে ছিল এক্স ছিল, তারপরে যখন এক্স ছিল তখন ফাংশনটা ওয়াইয়ের মান কত হচ্ছিল, এফ এক্স হয়েছিল। এবার এখানে কতটা হয়েছে দেখো, ফাংশনটা কতটা বেড়েছে, এতটা পর্যন্ত এক্স ছিল, তারপর কতটা বেড়েছে, এইচ বেড়েছে, তাহলে বৃদ্ধি কত হয়েছে, এক্স থেকে কত বেড়েছে, এক্স প্লাস এইচ হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে, এইচ বৃদ্ধি পেয়েছে। যখন এইচ বৃদ্ধি পাচ্ছে তখন ফাংশনটা কত হচ্ছে, ওয়াইয়ের মানটা কত হচ্ছে, এখান থেকে এক্স প্লাস এইচ, এইখান থেকে আর দূরত্ব এক্স প্লাস এইচ, সেই মুহূর্তে ওয়াইয়ের স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স প্লাস এইচ, মানে এখানে এক্সের স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস এইচ, ওয়াইয়ের স্থানাঙ্ক কত হবে, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, এটা হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি। তাহলে ওয়াই কত হলো, এক্স প্লাস এইচ, তাহলে যদি এখানে এক্সের বৃদ্ধি বলি, এক্সের বৃদ্ধি কত হয়েছে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স সমান এইচ, ওয়াইয়ের বৃদ্ধি কত হবে, ওয়াইয়ের বৃদ্ধি সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আচ্ছা, এই এক্সের বৃদ্ধিটাকে আমরা যদি ডেল্টা এক্স দিয়ে ডিনোট করি, এই ওয়াইয়ের বৃদ্ধিটাকে যদি ডেল্টা ওয়াই দিয়ে ডিনোট করি, তাহলে ডেল্টা ওয়াই সমান কত হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এবার দেখো ডেরিভেটিভ জিনিসটা কি, ডেরিভেটিভ হচ্ছে, আচ্ছা ডেরিভেটিভ আগে এখানে বলতেছি, ধরো একটা অনুপাত, কার অনুপাত, ওয়াইয়ের বৃদ্ধি বাই এক্সের বৃদ্ধি, এই দুটোর অনুপাতকে কী দিয়ে লিখব, আচ্ছা এখানে ফাংশনটা কত বাড়ছে সেটা হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি, ফাংশনটার বৃদ্ধিটাকে কী দিয়ে রেট করছিলাম, ডেল্টা ওয়াই, এক্সের বৃদ্ধিটাকে কী দিয়ে রেট করছি, ডেল্টা এক্স, তাহলে কত হবে, ওয়াইয়ের বৃদ্ধি সমান কত হচ্ছে, দেখো ওয়াইয়ের বৃদ্ধি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এক্সের বৃদ্ধি কত, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, মানে এক্স এক্স কেটে গেলে এইচ হবে, তাহলে এখানে কত হচ্ছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে দুটো, একটা ওয়াইয়ের বৃদ্ধি বাই এক্সের বৃদ্ধির অনুপাতটা হচ্ছে এটাকে আমরা ডেরিভেটিভ তখনই বলবো যখন বৃদ্ধিটা হচ্ছে ক্ষুদ্রতম হবে। ক্ষুদ্রতম মানে আমরা ছবিতে যেটা দেখিয়েছি, এইখান থেকে বৃদ্ধিটা হচ্ছে এইচ, এখান থেকে এতটা বেড়েছে, তখন অনুপাতটা এটা বেরাচ্ছে। যখন একদম ক্ষুদ্র বৃদ্ধি হবে, জাস্ট কার্ভটা এরকম আছে, এইখানে ছিল এটা এইচ ছিল, একদম ক্ষুদ্র বৃদ্ধি মানে এইচ টেন্স টু জিরো, যতটা বাড়িয়েছি সেটা একদম যদি ছোট হয়, মানে টেন্স টু জিরো, যদি এইচ টেন্স টু জিরো হয়, মানে যেটা বাড়িয়েছে সেটা যদি টেন্স টু জিরো হয়, মানে 0.00001 যদি বাড়ায়, সেই মুহূর্তে যে এই অনুপাতটা হবে সেটাই হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে, মানে কিউ পয়েন্টটা তখন এখানে থাকবে না, যখন টেন্স টু জিরো হয়ে যাবে, মানে এইটা যদি একদম ছোট হয়ে যায়, মানে এতটা না বাড়িয়ে একদম ক্ষুদ্র বাড়াই, মানে এখানে ছিল জাস্ট এইটুকু বাড়াচ্ছি, তখন এইচটা কী হয়ে যাবে, এইচটা এখানে কিউটা এখানে আস্তে আস্তে সরে আসবে, তখনই এইচ ছোটো হবে, একদম যখন এইচ জিরো হবে তখন কিউ পয়েন্টটা এখানে চলে আসবে, সরি এইখানে কিউ না, আচ্ছা এখানে দুটো নাম দিয়ে দিচ্ছি, পি কিউ, এটার নাম ধরো এ, এখানটা বি দাও। এইচ টেন্সটা যখন জিরো হয়ে যাবে তখন বি বিন্দুটা কোথায় চলে আসবে, একদম এ বিন্দুর কাছে চলে আসবে, তখন কিউ বিন্দুটা কোথায় আসবে, তখন দেখো কিউ বিন্দুটা সরে সরে একদম পি এর কাছাকাছি চলে আসবে, তাহলে সেই মুহূর্তে যে অনুপাতটা হবে, অর্থাৎ এইচটা একদম ক্ষুদ্রতম সংখ্যা মানে টেন্স টু জিরো হলে যে অনুপাতটা হয় সেটাই হচ্ছে ডেরিভেটিভ, অর্থাৎ
যদি এইখানে বৃদ্ধিটা যদি 0 হয়, মানে এইচটা প্রায় 0-এর কাছাকাছি হয়, মানে লিমিট, সেই মুহূর্তে লিমিট লাগবে, লিমিটের মানটা কত, h টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান, এটাই কী হবে, আচ্ছা এভাবে লেখার দরকার নেই, লিখবে যে h টেন্ডস টু যদি 0 হয়, h টেন্ডস টু 0 হলে তখন এটার অনুপাত কত হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কত হবে, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। তখন এইটাই হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটাকে লিখব ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স তখনই লিখব যদি বৃদ্ধিটা একদম ক্ষুদ্রতম হয়। আচ্ছা, তোমাদের এটা ভালো করে আমি লিখে দেবো কোথায় কি ভাষা ইউজ করতে হবে। তো এখানে জিনিসটা বুঝো আগে, যে ফাংশনের বৃদ্ধিটা কত হচ্ছে, এক্স ছিল এক্স প্লাস এইচ হচ্ছে, তখন ফাংশনের বৃদ্ধি ডিভাইডেড বাই এক্সের বৃদ্ধি, সেই অনুপাতটাকে ডেরিভেটিভ তখনও বলবো যদি এক্সের বৃদ্ধিটা একদম ক্ষুদ্রতম হয়, মানে এক্সের বৃদ্ধি এইচ হয়েছে, এখানে এইচটা যদি 0 হয়, প্রায় 0-এর কাছাকাছি হয়, সেই মুহূর্তে যে অনুপাতটা হবে সেই অনুপাতটাকেই বলবো ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ কার সাপেক্ষে, আচ্ছা এখানে এক্স হবে, ডেল্টা এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে এখানে ডেরিভেটিভ করতেছি। আচ্ছা তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সাপোজ ধরো এখানে উদাহরণটা হচ্ছে, একটা ধরো ফাংশন, ধরো এফ অফ 3 মাইনাস, এখানে এফ অফ 6 লিখছি, এফ অফ 6 মাইনাস এফ অফ 3, দেখো এখানে এফ অফ 6 বলতে কত, এক্স প্লাস এইচ, এখানে এক্স বলতে কত 3 ডিভাইড বাই 3 মাইনাস 6 মাইনাস 3, এইটাকে, এটা একটা ফাংশনের বৃদ্ধি, যদি এরকম হয় তখন এটাকে তখন ডেরিভেটিভ বলবো। এখানে 6 মাইনাস 3টা কত হবে, এফ অফ 6 মাইনাস এফ অফ 3 বাই 3, এই 3টা যদি টেন্ডস টু 0 হয়, এখানে 3-এর পরিবর্তে যদি 0.00001 থাকে, তখন এটাকে ডেরিভেটিভ বলবো, যে এফ এক্সের ডেরিভেটিভ, মানে কি বলছি, তখন ধরো এফ অফ 6 মাইনাস এফ অফ 3 না থেকে 6.0000 হয়, তখন এখানে বৃদ্ধিটা কত হবে, 0.0000001, তখন এই যে বৃদ্ধি অনুপাতটা পাচ্ছি এটাই হচ্ছে ডেরিভেটিভ। যখন বৃদ্ধিটা একদম ক্ষুদ্রতম হবে সেই মুহূর্তে ওয়াইয়ের বৃদ্ধি বাই এক্সের বৃদ্ধির অনুপাতটাকেই আমরা ডেরিভেটিভ বলবো। আচ্ছা, এই যে আমরা টোটাল প্রসেসটা করলাম, এই যে টোটাল, এটাই হচ্ছে ডেরিভেটিভ, এটাকেই বলবো ডেরিভেটিভ। ডিআই বাই ডিএক্স সমান কত হবে, লিমিট এস টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটাকেই বলবো আমরা ডেরিভেটিভ। এই যে টোটাল প্রসেসটা করলাম, যে এক্সের বৃদ্ধি এক্স প্লাস এইচ হয়েছে, এইচ বেড়েছে, এফ এক্স কত হলো, অনুরূপ এফ এক্সের বৃদ্ধি এফ অফ এক্স প্লাস এইচ হলো, তারপরে এক্সের বৃদ্ধি বাই ওয়াইয়ের বৃদ্ধি, যে টোটাল এইচ টেন্ডস টু 0 দেখিয়ে যে টোটাল যে প্রসেসটা করলাম, এই টোটাল প্রসেসটাকে বলবো ডিফারেন্সিয়েশন। ডেরিভেটিভ আলাদা, ডেরিভেটিভ হচ্ছে রেজাল্ট, এইটা হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ যে প্রসেসটা, যে টোটাল যে প্রসেসটা করলাম, এটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন। এই যে টোটাল প্রসেসটা, ডেরিভেটিভ বের করার জন্য যে টোটাল প্রসেসটা করেছি সেটাকেই বলবো ডিফারেন্সিয়েশন, DIFFERENTIATION, মানে এটাই হচ্ছে অন্তর্কলন। তাহলে ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন দুটো আলাদা। ডিফারেন্সিয়েশন হচ্ছে ডেরিভেটিভ বের করা একটা প্রসেস, এই যে টোটাল প্রসেসটা করেছি এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এই প্রসেসটাকে করে যে মানটা রেজাল্টটা পেয়েছি সেটাই হচ্ছে ডেরিভেটিভ। এবার তোমাদের আমি এই যে টোটাল প্রসেসটা করেছি এটা আমরা ভালো করে লিখিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের যেটা বলেছি সেটা টোটাল আমি ফেয়ার করে লিখিয়ে দিচ্ছি। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কী করেছি। আমি বলেছিলাম যে ডিআই বাই ডিএক্স প্রমাণ করে লিমিট এস টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা থেকে কী করতেছি, দেখো একটা ফাংশন, এটা হচ্ছে ওয়াই ইকাল টু কী ফাংশন, এটা ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন। এই ফাংশনের স্বাধীন চলকে এক্স, মানে এইখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, এটা বেড়ে কত হয়েছে, এইচ বাড়ছে, বেড়ে হয়েছে এক্স প্লাস এইচ। দেখো যখন এক্স ছিল সেই সময় ফাংশনটার ভ্যালু কত ছিল, এফ এক্স কমা এফ এক্স, মানে ওয়াইয়ের মানটা তখন কত ছিল, এফ এক্স ছিল। এবার এক্স থেকে কত হয়েছে, এক্স প্লাস এইচ হয়েছে, মানে এইচ বেড়েছে, মানে বিন্দুটা এইখান থেকে এইখানে হয়েছে, এক্সটা বেড়ে এখানে হয়েছে, তখন ফাংশনটার মান কত, কিউ পয়েন্টে গিয়েছে, তখন P
পি বিন্দুটা কোথায় গিয়েছে, কিউ পয়েন্টে গেছে, তখন কিউ পয়েন্টে কত হবে মানটা, এক্সের মান হচ্ছে এক্স প্লাস এইচ হবে, অনুরূপ ওয়াইয়ের মানটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ হবে। দেখো তখন এক্সের মানটা এক্স প্লাস এইচ হচ্ছে, অনুরূপ ওয়াইয়ের মানটা কত হচ্ছে, এফ অফ এক্স প্লাস এইচ হয়েছে। এবার দেখো এক্সের বৃদ্ধিটা কত হয়েছে, এক্সটা কতটা বাড়ছে, ছিল এইখানে হয়েছে, কতটা বাড়ছে, এইচ বাড়ছে। তাহলে এক্সের বৃদ্ধি সমান এক্স প্লাস এইচ থেকে এটা কি করছি, বিয়োগ করছি, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, মানে কত হয়েছে, কাটাকাটি করলে এইচ হচ্ছে। তাহলে ওয়াইয়ের বৃদ্ধি কত হচ্ছে, ওয়াইটা কত ছিল, এইখানে এতটা ছিল, কতটা বাড়ছে, এতটা হয়েছে, মানে এইটা হচ্ছে এতটা ছিল, পরে কতটা হয়েছে, এতটা হয়েছে, মানে এইখান থেকে এতটা বাড়ছে। তাহলে ওয়াই কী করে, ওয়াইয়ের বৃদ্ধিটা কী করে পাবো, তাহলে ছিল এফ এক্স, হয়েছে এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে কত বাড়ছে, এটা থেকে এটা বিয়োগ করবো, এফ অফ এক্স প্লাস এইচ থেকে মাইনাস এফ এক্স করলাম। তাহলে ওয়াইয়ের বৃদ্ধি দেখো, এফ অফ এক্স প্লাস এইচ থেকে মাইনাস এফ এক্স। এক্সের বৃদ্ধির ফলে ওয়াইয়ের বৃদ্ধি, মানে এক্সটা বাড়ার ফলে ওয়াইটা কত বেড়েছে, এটাই বেড়েছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এখানে দেখো অধীন চল ও স্বাধীন চল, ওয়াইটা হচ্ছে অধীন চল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর ডিপেন্ড করছে, এক্সের উপর, মানে এক্স যদি বাড়ে তবে ওয়াই বাড়বে, যদি এক্স না বাড়ে তাহলে ওয়াই বাড়বে না। তাহলে ওয়াইয়ের মানটা এক্সের উপর নির্ভর করছে বলেই ওয়াইটা হচ্ছে অধীন চল, মানে এর স্বাধীন নয়, এক্সটা হচ্ছে স্বাধীন চল, এ হচ্ছে এক্সের ওয়াইয়ের উপর নির্ভর করেনি। তাহলে ওয়াই অধীন চল ও এক্স স্বাধীন চল এর বৃদ্ধির অনুপাত, মানে বৃদ্ধিটা কত হয়েছে, এখানে দেখো এইটা হচ্ছে বৃদ্ধি, এটা এক্সের বৃদ্ধি, আর এইটা হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি, এর অনুপাতটা কত হবে, দেখো ফার্স্টে কী আছে, দেখো অধীন চল এর বৃদ্ধি কত হয়েছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান, ডেল্টা ওয়াই মানে কি ওয়াইয়ের বৃদ্ধি, ওয়াইয়ের বৃদ্ধিটা কত, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ডেল্টা এক্স মানে কি এক্সের বৃদ্ধি, এক্সের বৃদ্ধি কত হয়েছিল, দেখো এখানে এইচ হয়েছিল, সেই জন্য এখানে লিখেছি এইচ, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার দেখো আমি ডেরিভেটিভ কী বলছিলাম, ডেরিভেটিভ হচ্ছে সেটাই যদি বৃদ্ধিটা, এক্সের বৃদ্ধিটা যদি একদম স্মল হয়, ক্ষুদ্রতম হয়, মানে এই যে বৃদ্ধিটা এটা যদি একদম প্রায় জিরো হয় তখনই হচ্ছে এটাকে বলবো ডেরিভেটিভ। দেখো ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে কি, ডেল্টা এক্সটাই হচ্ছে এইচ, যেটাই ডেল্টা এক্স সেটাই এইচ, ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে, অর্থাৎ এইচ টেন্স টু জিরো হলে, মানে এটা যদি জিরো হলে ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্সের মানকে এক্সের সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের ডেরিভেটিভ বলা হয়। আচ্ছা এইখানটা দেখো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের মানকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বলা হয়, তখনই বলবো যদি এই ভ্যালুটা বের করতে গিয়ে দেখা যায় একটি সসীম সীমার দিকে অগ্রসর হয়, মানে এর মানটা যদি একটা সসীম ভ্যালু দেয়, যদি অসীম ভ্যালু দেয় তখন এটাকে ডেরিভেটিভ বলবো না। এইখানটা একটু বুঝবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের অনুপাতকে তখনই বলবো ডেরিভেটিভ যদি এইচ টেন্স টু জিরো হয়, আর এইচ টেন্স টু জিরো হলে যদি মানটা যদি সসীম সীমার দিকে অগ্রসর হয়, সসীম সীমা মানে কি, এর মানটা যদি একটা সসীম ভ্যালু পাওয়া যায় তাহলেই বলবো অনুপাতটাকে বলবো ডেরিভেটিভ, অপেক্ষক ডেরিভেটিভ বলা হয়। যদি এইচ টেন্স টু জিরো হয় তখন কী হবে, এটাকে এইচ টেন্স টু জিরো যদি এখানে পুট করি তাহলে সেটাকে লিমিটের ভাষায় লিখবো, যে এইচের মানটা জিরো পুট করতেছি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটাকেই বলা হয় ডিআই বাই ডিএক্স। তাহলে ডেল্টা আই বাই ডেল্টা এক্সটাকে তখনই ডিআই বাই ডিএক্স বলবো যদি এই ডেল্টা এক্সটা একদম ক্ষুদ্র হয়, তখন ক্ষুদ্র বলতে টেন্স টু যদি জিরো হয় তখনই ডেল্টা আই বাই ডেল্টা এক্সটাকে কী বলবো, ডিআই বাই ডিএক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। ইয়াই হলো ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, মানে এটাই হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি, ওয়াইয়ের বৃদ্ধি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, মানে এক্সের বাড়লে ওয়াইটা বাড়তেছে, সেই জন্য বলা হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি। এই যে ওয়াইটা উপর লিখছি মানে এখানে বোঝাচ্ছি যে ওয়াইয়ের বৃদ্ধিটা কার সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে, কারণ এখানে এক্স বাড়লে তবেই ওয়াই বাড়তেছে, মানে কার সাপেক্ষে করতেছি। দেখো সাপোজ তুমি বড়, তুমি পড়াশোনায় ভালো, কার সাপেক্ষে যদি না বলি তখন কিন্তু জিনিসটা বোঝায় না। তোমার ধরো রুল 3 রুল, তুমি 5 রুলের থেকে ভালো, তাহলে কার সাপেক্ষে বলতেছি, 5 রুলের থেকে তুমি ভালো, তাহলে এখানে ভালো বুঝেছি। কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি ভালো 70 রুলের থেকে তুমি ভালো, তাহলে সেখানে একটা আলাদা রকম ভালো বোঝাবে। 5 রুলের থেকে তুমি ভালো, মোটামুটি ভালো, 5 রুলের থেকে অতটা নয়, পার্থক্য নয়, কিন্তু 70 রুলের থেকে তুমি অনেক ভালো, 70 রুল যতটা না জানে তার থেকে তুমি অনেক বেশি জানো, কিন্তু 5 রুলের থেকে তুমি মোটামুটি ভালো। সেরকম কার সাপেক্ষে যদি না বলা হয় তখন বৃদ্ধিটা কী হচ্ছে বোঝা যাচ্ছে না, সেই জন্য এখানে ইহাই হলো ওয়াইয়ের ডেরিভেটিভ, মানে ওয়াইয়ের বৃদ্ধির হার কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, মানে এক্স বাড়লে ওয়াইটা কতটা বাড়ছে এটার দ্বারাই বোঝা যাচ্ছে। দেখো নিচে কী লিখেছি, তো ডেরিভেটিভ অর্থাৎ ডিআই বাই ডিএক্স বের করার জন্য যে টোটাল প্রসেসটি করেছি সেই প্রসেসটিকেই বলা হয় ডিফারেন্সিয়েশান। এই টোটালটা এই যে ডেরিভেটিভটা বের করেছি, এই ডেরিভেটিভটা এটা হচ্ছে ডেরিভেটিভ,
এটাকে কি বলবো, ডিআই বাই ডিএক্স মানে লিমিট এস টেন্ডস টু 0, এটাকে বলবো ডেরিভেটিভ। এই সূত্রটা আনার জন্য যে আমরা এই যে টোটাল প্রসেসটা দেখিয়েছি, এই টোটাল প্রসেসটাকেই বলবো ডিফারেন্সিয়েশন। নেক্সট দেখো, আমরা কখনো কখনো কোনো একটা সংখ্যার ডেরিভেটিভ বলতে পারি, যেমন ডিএক্স অফ ধরো এক্স টু দি পাওয়ার 5, এটা আমরা কি জানি 5x টু দি পাওয়ার 4, এটা আমরা তোমার ক্লাস 11-এ করে এসছো, কিন্তু এটা আমরা নর্মাল সূত্র দিয়ে করে দিলাম। কিন্তু যদি কখনো বলা হয় যে এইটা ডেরিভেটিভ করো কি দিয়ে, প্রাথমিক তথ্য দিয়ে, যদি এই সূত্রটা লাগিয়ে যদি আমরা ডেরিভেটিভ বের করতে চাই, তাহলে ওই পদ্ধতিটাকে বলবো যে ফার্স্ট প্রিন্সিপাল। কখনো কখনো কোশ্চিন পড়ে যে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ডেরিভেটিভ বের করো, বা সংজ্ঞা থেকে ডেরিভেটিভ বের করো, সংজ্ঞা মানে কি ডেফিনেশন দ্বারা অন্তর্কলজ নির্ণয় করো, তখন আমাদের এই সূত্রটা লাগিয়ে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লাগিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, এটাকে আমরা পড়বো কিভাবে, দেখো পড়বো কিভাবে, এটাকে আমরা পড়বো ডি ডি ডিএক্স, ডি মানে এই ডিটা বললাম, ডি ডি ডিএক্স, ডি ডিএক্স অফ ওয়াই। তাহলে কীভাবে পড়বো এটাকে, ডিওয়াই ডিএক্সটাকে কীভাবে পড়বো, ডি মানে এইটা হচ্ছে ডি, ডি ডিএক্স মানে এইটা হচ্ছে ডিএক্স অফ ওয়াই, ওয়াই বলতে কোনটা, এইটা, এইটা হচ্ছে ওয়াই, তাহলে এইভাবে পড়বো, কিংবা ডিওয়াই ডিএক্স এইভাবে পড়বো। কিন্তু আমরা অঙ্ক করার সময় দেখবে কখনো কখনো এটাকে এভাবে বলে দিই, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিওয়াই বাই ডিএক্স মানে ডিওয়াই বাই ডিএক্স মানে কি বুঝাচ্ছে, ডিওয়াই ভাজিতক ডিএক্স, এটা বুঝাচ্ছে, কিন্তু নয়। আমরা যেটা ডিওয়াই বাই ডিএক্স কখনোই মুখে বলবো ডিওয়াই বাই ডিএক্স, আমরা অঙ্ক করার ক্ষেত্রে বলেই দিই যে ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এটা ভুল। ডিওয়াই বাই ডিএক্স মানে কি ডিওয়াই ভাজিতক ডিএক্স বুঝাচ্ছে, কিন্তু এটা কখনোই ভাজিতক নয়, ডিওয়াই বাই ডিএক্স কখনোই এটা ভাজিতক নয়। তাহলে এটাকে আমরা প্রপারভাবে যদি পড়তে যাই তাহলে এইভাবে পড়বো, ডি ডিএক্স অফ ওয়াই বা ডিআই বাই ডিএক্স, কিন্তু এটা আমরা বলবো, কিন্তু এটা এই পদ্ধতিটা ঠিক নয়। জাস্ট অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা বলে ফেলবো যে ডিআই বাই ডিএক্স বলে ফেলি আমরা, এটা কিন্তু কখনোই নয়, ডিআই বাই ডিএক্স কখনোই নয়। নেক্সট দেখো, ডিআই বাই ডিএক্স দ্বারা আমরা কি বুঝি, কি বুঝি আমরা, দেখো এখানে অনেক কিছু বোঝা যায়। ডিআই বাই ডিএক্স কী বলবো, যে ওয়াইয়ের বৃদ্ধির হার উইথ রেসপেক্ট টু এক্স, মানে এখানে ওয়াইটা উপরে আছে মানে কি ওয়াইয়ের বৃদ্ধির হার উইথ রেসপেক্ট টু এক্স, কিংবা যদি ইংরেজিতে বলি রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, কিংবা এটাকে আরও বলতে পারি ডেরিভেটিভ অফ ওয়াই, ওয়াইয়ের ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। আমরা সবগুলো যেগুলো বললাম সেগুলো সব আমি লিখে দিচ্ছি। দেখো ডিআই ডিএক্স দ্বারা আমরা কী বুঝি, ডিআই ডিএক্স দ্বারা বুঝি ওয়াইয়ের পরিবর্তনের হার এক্সের সাপেক্ষে, মানে এইটা ওয়াইটা কীভাবে কতটা পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, বা ইংরেজিতে বলা হয় রেট অফ চেঞ্জ অফ ওয়াই, মানে ওয়াইয়ের পরিবর্তনের হার উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে, মানে এটাই লিখলাম। কিংবা বলা হয় ডেরিভেটিভ অফ ওয়াই, মানে ওয়াইয়ের ডেরিভেটিভ কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে, এভাবে লেখা হয়। এবার দেখো এটা অনেক সময় ডিআই বাই ডিএক্সকে আমরা কত রকমভাবে লিখতে পারি, দেখো কোথাও লেখা থাকে এফ ড্যাশ এক্স লেখা থাকতে পারে, কিংবা ওয়াই ড্যাশ লেখা থাকতে পারে, কিংবা ডিওয়াই লেখা থাকতে পারে, কিংবা ডি ডিএক্স বা এফ এক্স লেখা থাকতে পারে, কিংবা ওয়াই ওয়ান লেখা থাকতে পারে। এত রকমভাবে ডিআই ডিএক্সকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে এফ ড্যাশ এক্সে, কিংবা ওয়াই ড্যাশ ডিওয়াই, কিংবা ডি ডিএক্স অফ এফ এক্স বা ওয়াই ওয়ান, এত রকমভাবে লিখতে পারি আমরা। নেক্সট দেখো, যে প্রাথমিক তথ্য থেকে দেখা যায় ডি ডিএক্স অফ কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, মানে কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, এটা আমরা নর্মাল সূত্র জানি যে ডি ডিএক্স কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। তাছাড়া ডি ডিএক্স অফ সাইন এক্স সমান কত হয়, কস এক্স হয়। এগুলো কোথা থেকে এসছে, এগুলো আমরা ফ্রম ডেফিনেশন থেকে আমরা প্রমাণ করব যে প্রাথমিক তথ্য মানে কি, যে প্রাথমিক তথ্য থেকে আমরা কি জানি ডিআই বাই ডিএক্স সমান, আমরা বলছিলাম প্রাথমিক তথ্য থেকে দেখাতে হলে লিমিট এস টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটাকে কাজে লাগিয়ে আমরা কস এক্সের ডেরিভেটিভটা কত হয় মাইনাস সাইন এক্স প্রমাণ করব। এবার দেখো তাহলে লিখব কি, আচ্ছা যেটা ডেরিভেটিভ করবো মানে কস এক্সের আমরা ডেরিভেটিভ বের করবো, কস এক্সের ডেরিভেটিভ বের করে আমরা সাইন এক্স দেখাবো, যেটা ডেরিভেটিভ করবো সেটাকে ধরে নেবো, ধরি এফ এক্স ইকুয়াল টু
কস এক্স, যেটা ডেরিভেটিভ করবো সেটাকে আমরা কস এক্স ধরে নিচ্ছি। তাহলে অতএব ডিআই বাই ডিএক্স সমান লিখবে ফ্রম ডেফিনেশান কিংবা প্রাথমিক তথ্য থেকে পাই, ফ্রম ডেফিনেশান, যেটাই ফ্রম ডেফিনেশান সেটাই প্রাথমিক তথ্য। ফ্রম ডেফিনেশান কী হবে, ডিআই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ সমান লিমিট, এখানে লিখে দিতে পারি ডিআই বাই ডিএক্স সমান এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ মানে কি, এখানে এফ এক্স যদি কস এক্স হয়, এক্স প্লাস এইচ বসাচ্ছি, তাহলে এখানেও কী হবে কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এফ এক্স বলতে কত হয় কস এক্স ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 কস সি মাইনাস কস ডি কী হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এক্স প্লাস এক্স কত হয় 2x প্লাস এইচ ডিভাইড বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মাইনাস সি বাই 2 মানে কি এক্স মাইনাস এটা, তাহলে এখানে মাইনাস এটা করলে কত হবে এক্স এক্স কেটে যাবে, মাইনাস এইচ বাই 2 ডিভাইড বাই এইচ। এটাকে যদি ভাঙি লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে দেখো দুটোর গুণ আছে, তাহলে এটাকে আমরা আলাদাভাবে গুণ করতে পারি, সাইন ইন্টু 2x প্লাস এইচ ডিভাইড বাই 2 একটা করলাম ইন্টু, আচ্ছা এইখানে সাইনের ভিতরে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে আমরা বাইরে এখানে বের করে নিচ্ছি, তাহলে কত থাকবে সাইন অফ এইচ বাই 2, এটা এইচ নিচে আছে তাহলে এখানে লিখে দিলাম, আচ্ছা এখানে 2টা আছে, এই 2টাকে আমরা নিচে নামিয়ে দিলাম, এইচ বাই 2 করলাম, এটা যদি উল্টে দিই উপরেই 2 থেকে যাবে, তাহলে এই 2টাকে আমরা এখানে নামিয়ে দিলাম, নামিয়ে এখানে করলাম, এখানে দুটোকে আলাদা করতেছি, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন 2x প্লাস এইচ ডিভাইড বাই 2 ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন অফ এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2। আচ্ছা এখানে মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে দিচ্ছি মাইনাস, আচ্ছা এখানে যদি এইচ পুট করি তাহলে কত হবে, এইচ যদি পুট করি সাইন এইচ ইকুয়াল টু 0 পুট করলে কত হয় 2x বাই 2x বাই 2 ইন্টু, আচ্ছা এটা দেখো সাইন এটাকে একটাই সংখ্যা পাবো, সাইন এক্স বাই এক্স কত হয় 1 হয় ইন্টু 1, তাহলে এখানে 2 কালে কত হয় মাইনাস সাইন এক্স, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ডি এক্স অফ কস এক্সের মান কত মাইনাস সাইন এক্স। দেখো এটা তোমাদের ক্লাস 11-এর প্রমাণটা ছিল, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে সূত্রগুলো কীভাবে এসছে সেই জন্য আমরা একটা দুটো এখানে করেই দেখাচ্ছি। একই রকম সাইন এক্স দিয়েও তোমাদের 11-এর বই আছে, সেগুলো আমি আর করাচ্ছি না, সেগুলো যদি তোমরা দেখতে চাও ক্লাস 11-এর দেখবে যে ডেরিভেটিভ চ্যাপ্টারটা আছে সেখানে সমস্ত প্রমাণ এভাবেই করা হয়েছে। সেখানে সাইন এক্স প্রমাণ করতে হলে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ধরবো, একই রকম এফ অফ এক্স প্লাস এইচ, এখানে কত হবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স আসবে, সেগুলো তোমরা করে নিতে পারো। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, প্রাথমিক তথ্য দেখা হয় যে ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা প্রমাণ করতে বলছে। তাহলে একই রকম প্রাথমিক তথ্য থেকে আমরা নর্মালি জানি কি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, এটা কীভাবে এসছে প্রাথমিক তথ্য থেকে এসছে, তাহলে এটাও আমরা দেখাচ্ছি যে প্রাথমিক তথ্য থেকে জানি, প্রাথমিক তথ্য থেকে পাই, প্রাথমিক তথ্য থেকে পাই ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এখানে আচ্ছা আমরা এখানে এফ এক্স ইকুয়াল টু কী ধরে নেবো, যেটা ডেরিভেটিভ বের করতে বলবে সেটাকে আমরা এফ এক্স ধরে নেবো, এফ এক্স ইকুয়াল টু কী ধরে নেবো, এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তার লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এখানে এক্স প্লাস এইচ পুট করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, মানে কত হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস মাইনাস এফ এক্স মানে কত হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে কী পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্স কমন হলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। আচ্ছা দেখো এখানে এইচ টেন্ডস টু 0 করতেছি, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে একটা সংখ্যা, তাহলে এটা আমাদের বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমরা বাইরে বের করে নিচ্ছি ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইড বাই এইচ সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আচ্ছা এটার মান কত, এটা একটা সূত্র আছে লিমিট এইচ টেন্ডস টু ই টু দি পাওয়ার এক্স এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স, এর মান হয় 1 সমান ই টু দি পাওয়ার এক্স, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, প্রাথমিক তথ্য থেকে পাই ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ সমান
নেক্সট দেখো, নেক্সট আমরা কি জানি, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হয়, এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ। এটা আমাদের প্রাথমিক তথ্য থেকে দেখাতে বলছে, যে এটা প্রাথমিক তথ্য থেকে দেখা যে এই সূত্রটা কীভাবে এসছে দেখাতে বলেছে। তাহলে আমরা কীভাবে করব, আচ্ছা যেটা ডেরিভেটিভ করবো সেটাকে আমরা ধরে নেব, ধরি লেট ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কী করব, ফ্রম ডেফিনেশান বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে বলতে পারি, ফ্রম ডেফিনেশান থেকে কি বলতে পারি, ডিওয়াই ডিএক্স সমান লিমিট এস টেন্স টু 0। আচ্ছা এটা ওয়াই ইকাল টু কী ধরছিলাম, ওয়াই ইকাল টু এফ এক্স ধরছিলাম, এটা ওয়াই ইকাল টু এফ এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ সমান লিমিট এস টেন্স টু 0। এফ অফ এক্স প্লাস এইচ মানে কত হয়, এখানে এক্স প্লাস এইচ পুট করলে এ টু দি পাওয়ার, এখানে লিখবো এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে কত, এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0। এখানে যদি এ টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই, এ টু দি পাওয়ার এক্স কমন নিলে কত হয়, এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ সমান, আচ্ছা এ টু দি পাওয়ার এক্স এখানে একটা সংখ্যা, এটা আমরা বাইরে বের করতে পারি, কারণ এইচ টেন্স টু 0 করতেছি, এইচ বাদে যা কিছু সব সংখ্যা, তাহলে এ টু দি পাওয়ার এক্সকে আমরা বাইরে বের করে নিচ্ছি। তাহলে কী থাকবে, লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইড বাই এইচ সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু, আচ্ছা এটার মান কত, এটা আমরা সূত্র জানি, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স কী জানি, লগ ই বেস এ। আচ্ছা এটাই প্রমাণ করতে বলছি যে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্সের মান কত হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ। এটাই প্রমাণ হয়ে গেল, প্রুভড বলে লিখে দিবে, প্রুভড। নেক্সট দেখো, ডিডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, 1/x হয়। এটা আমরা নর্মালি আমরা জানি যে লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়। এটা কীভাবে এসছে প্রাথমিক তথ্য থেকে সেটা দেখাতে বলেছে। তাহলে যেটা ডেরিভেটিভ করবো, লেট ওয়াই ইকাল টু এফ এক্সটা কত, লগ এক্স। তাহলে কী হবে, ফ্রম ডেফিনেশান কিংবা ফ্রম ডেফিনেশান থেকে কী পেতে পারি, ডেফিনেশান ডিওয়াই অফ ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0। এফ অফ এক্স প্লাস এইচ মানে কত হবে, এখানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ, লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বলতে কত, লগ এক্স ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা লগ এ মাইনাস লগ বি, তাহলে কী হবে, যদি লগ এ বাই বি করি তাহলে সেটা কী হয়, লগ এ মাইনাস লগ বি হয়, মানে দুটোর বিয়োগফল থাকলে সেটা ভাগ হয়। তাহলে কী হবে, এত বাই এত ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0। এটা বাই এটা করলে কত হয়, লগ এক্স এত করলে কত হয়, 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইড বাই এখানে কত হবে এইচ। এবার দেখো লগের কী সূত্র আছে, লগ অফ 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স, মানে এখানে যেটা থাকবে সেটা এখানেও থাকতে হবে। এখানে এইচ বাই এক্স আছে, তাহলে জোর করে আমরা এইচ বাই এক্স করে নিলাম। তাহলে এই এক্সকে হাঁটানোর জন্য এখানে আমাদের কী করতে হবে, একটা এক্স দিয়ে 1/x দিয়ে গুণ করতে হবে। তাহলে এই এক্স কেটে গেলো, আলটিমেট আমরা কিছুই লিখলাম না। তাহলে এখানে এইচ বাদে, এবার দেখো এই 1/xটা কি একটা সংখ্যা, তাহলে এটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি। তাহলে 1/x যদি বাইরে বের করে নিই তাহলে কী পড়ে থাকবে, লিমিট এইচ টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইড বাই এইচ বাই এক্স সমান 1/x ইন্টু এটার মান কত, লিমিট এইচ টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইড এইচ বাই এটাকে এক্স ভাব, মানে এক্স 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স মান কত হয় 1, তাহলে 1/x ইন্টু 1 কত হয় 1/x। এটাই প্রমাণ করতে বলছি, প্রুভড। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, অন্তর্কলজের জ্যামিতিক তাৎপর্য, মানে কি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। মানে একটা অন্তর্কলজকে যদি আমরা জ্যামিতিক যদি রিপ্রেজেন্ট করি তখন সেটা কি বোঝায়, যে ডিআই বাই ডিএক্স দ্বারা আমাদের কী রিপ্রেজেন্ট করে সেটাই আমরা এখানে দেখাবো। ধরো দুটো অক্ষ আছে, এটা ভালো করে বুঝবে, এটাই হচ্ছে এখানে সব থেকে কনসেপ্ট। এই কনসেপ্টটা অনেক জায়গায় লাগবে, যে একটা জিওমেট্রিক দ্বারা এখানে একটা ডিআই বাই ডিএক্স দ্বারা আমরা কী বুঝি। অরিজিনালি আমরা তো বুঝি যে ওয়াইয়ের বৃদ্ধির হার উইথ রেসপেক্ট টু এক্স, এটা তো আমরা জানি, কিন্তু ডিআই বাই ডিএক্স দ্বারা আরেকটা মিনিং আছে, যে কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভ মানে
ওই পয়েন্টের ট্যানজেন্টের প্রবণতা বোঝায়। সব কিছুই বলছি এখানে কীভাবে কেন ট্যানজেন্টের প্রবণতা হচ্ছে। দেখো সাপোজ একটা কার্ভ y = fx হচ্ছে, এটা একটা কার্ভ, এটা হচ্ছে y = fx। y = fx এর এটা হচ্ছে কার্ভ, এটা কি y = এটার নাম দিয়ে দিবে y = fx, এটা একটা কার্ভ। সাপোজ ধরো একটা জে আছে, ধরো এখানে একটা বিন্দু আছে, এটা ধরো এই বিন্দুটা হচ্ছে ধরো পি, এই বিন্দুটার নাম হচ্ছে পি। আচ্ছা y = fx এর উপরে একটা সরল রেখাংশ গেছে, সরল রেখাংশটাকে কোথায় ছেদ করেছে? একটা পি বিন্দুতে ছেদ করেছে, আর একটা ধরো কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো ধরো পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে ধরো x, fx, আর কিউ বিন্দুটা কি ধরো এখান থেকে এতটা হচ্ছে x, এখান থেকে ধরো h দূরত্ব, এইটা হচ্ছে ধরো h, এখান থেকে আর দূরত্ব কত h ধরো। তাহলে পি কিউ জেড ধরো কিউ বিন্দুটার স্থানাঙ্ক এখান থেকে h হলে কত হবে? কিউ বিন্দুর স্থানাঙ্কটা হবে x এর মান কত? x + h, মানে এইখান থেকে এর দূরত্ব হচ্ছে x + h, অনুরূপ y এর মান কত? f(x + h)। তাহলে একটা কার্ভ y = fx এর, তার মধ্যে একটা জ্যা গিয়েছে, যেটা কি পি কিউ জে। ধরলাম পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর x এর মানটা হচ্ছে x স্থানাঙ্ক, তাহলে y এর মানটা হচ্ছে fx, মানে এখান থেকে এর দূরত্ব হচ্ছে x আর y হচ্ছে এতটা। অনুরূপ কিউ বিন্দুটার x এর মান কত হচ্ছে? x + h, আর অনুরূপ y এর মান কত হচ্ছে? f(x + h)। এবার দেখো পি কিউ জের প্রবণতা কী হবে দেখো। আচ্ছা এখানে আমরা আমাদের পি বিন্দুটার স্থানাঙ্ক কত? x, fx। আচ্ছা x বলতে x এর মান, fx বলতে y এর মান, পি বিন্দুতে y এর মান, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? কিউ বিন্দুটা কত? এখান থেকে এতটা h বেড়েছে, মানে টোটাল এতটা হলে x হলে এইখান থেকে এতটা কত হবে? x + h, মানে এখানে x এর মানটা কত হবে? x + h। কিউ বিন্দুর স্থানাঙ্ক x + h, অনুরূপ y এর মান কত হবে? f(x + h)। আমরা যদি পি কিউ জের প্রবণতা বের করি তাহলে আমাদের কি হবে? পি কিউ জে এর প্রবণতা। আচ্ছা ফার্স্ট কথা বলি প্রবণতা কি। প্রবণতা হচ্ছে কোন একটা সরল রেখা, এটা x অক্ষ y অক্ষ, কোন একটা সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, সেটা হচ্ছে তার প্রবণতা। তাহলে এখানে পি কিউ জে এর প্রবণতা কত? পি কিউ জেটা হচ্ছে, এটা হচ্ছে পি কিউ জে, এর প্রবণতা হচ্ছে এখানে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধরলাম থিটা কোণ করছে, তাহলে এর প্রবণতা হচ্ছে কত? tan থিটা। কি বললাম? কোনো একটা সরলরেখার প্রবণতা বলতে ওই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্টের মান হচ্ছে এই প্রবণতা। তাহলে পি কিউ যেটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধরলাম থিটা কোণ করছে, তাহলে থিটা কোণ করলে এর প্রবণতা কত হবে? tan থিটা। এটা আমরা নর্মালি বলে থাকি। আর যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে, পি কিউ জেড যদি পয়েন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রবণতা বের করতে হলে আমরা জানি, সেক্ষেত্রে প্রবণতা বের করতে হলে ওই যে যে দুটো বিন্দু দিয়ে আছে তার y স্থানাঙ্কগুলোর বিয়োগফল ডিভাইডেড বাই x স্থানাঙ্কগুলোর বিয়োগফল, সেটাই হচ্ছে tan থিটা। তাহলে এখানে পি কিউ জের প্রবণতা কী হবে? পি কিউ জের প্রবণতা বের করতে হলে y স্থানাঙ্কগুলোর বিয়োগফল। তাহলে y স্থানাঙ্ক কত আছে? এখানে x + h আছে, f(x + h) মাইনাস fx। তাহলে y স্থানাঙ্কগুলোর বিয়োগফল হলো ডিভাইড বাই x স্থানাঙ্কগুলোর বিয়োগফল। x স্থানাঙ্ক কত? এখানে x + h মাইনাস x, এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত হবে? f(x + h মাইনাস fx ডিভাইড বাই h। এটা হচ্ছে পি কিউ জের প্রবণতা আমরা পেলাম। এবার দেখো যদি আমরা পি কিউ জেটাকে একটু এরকম, এইটা হচ্ছে পি কিউ জে, এটা ধরো এই মার্কারটা হচ্ছে পি কিউ জে, এটাকে যদি আমরা এরকম বাঁকাই, কিংবা এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে ধরো, এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা ধরো এ, এই বিন্দুটা কত? বি।
আমাদের যদি এই যে বৃদ্ধিটা করেছি ছিল এক্স, কতটা বাড়িয়েছি এক্স প্লাস এইচ, তখন কার্ভটা এইখানে আছে, কিউ বিন্দুটা এইখানে আসছে। এইবার যদি আমরা এই বিন্দুটাকে সরিয়ে নিয়ে আসি, সাপোজ পি বিন্দুটা এখানে ছিল, এরকম সরিয়ে নিয়ে আসতেছি, এইখানে নিয়ে আসছি, এইখানে নিয়ে আসছি, আস্তে আস্তে করে এই পি কিউ জেটাকে আমরা বাঁকাচ্ছি। ভালো করে তোমাদের বোঝানোর জন্য দেখো কি করছি। সাপোজ ধরো এরকম কার্ভটা ছিল, পি কিউ জেটা এরকম ছিল। এবার দেখো পি কিউ জেটাকে, এটাকে স্থির রাখতেছি, পি কিউ জেটাকে আমরা একটু একটু ছোটো করতেছি। সাপোজ এরকম করলাম, মানে ছিল এরকম ছিল, এবার এটাকে আস্তে আস্তে করে বাঁকাচ্ছি, বাঁকিয়ে এইখানে নিয়ে আসছি, এই বিন্দুটাকে এইখানে ছিল, এইখানে নিয়ে আসতেছি। তাহলে পি কিউ জেটা কত হবে, এরকম আসবে। তাহলে এখানেও যদি এই কিউ বিন্দুটাকে যদি কার্ভটাকে আস্তে আস্তে করে নিয়ে আসি সামনের দিকে, তখন এই যে বৃদ্ধিটা আছে এইচটাও ছোটো হবে। কিংবা এই এক্স প্লাস এই বি বিন্দুটাকে এ বিন্দুর দিকে নিয়ে আসতেছি, দেখো বি বিন্দুটাকে যদি আমরা এ বিন্দুর কাছাকাছি নিয়ে আসছি, তখন অনুরূপ কিউর বিন্দুটা কত হবে, যদি এই বিন্দুটাকে যদি এইখানে নিয়ে আসি, তখন অনুরূপ কিউ বিন্দুটা এইখানে আসবে। এইখানে ছিল অনুরূপ কিউ বিন্দু, এইখানে হয়েছিল, যদি আমরা এইখানে নিয়ে আসি তখন অনুরূপ বিন্দুটা এইখানে হবে। তখন দেখো কীরকম হবে, তখন আরও যদি সামনে নিয়ে আসে তখন কীরকম হবে, পি কিউ জেটা এরকম হবে। তাহলে এখানে কিউ বিন্দুটা যদি এইখানে আসে তখন পি কিউ জেটা এরকম টাইপের হবে। এখানে দেখাচ্ছি নি, আলাদা করে দেখাচ্ছি। আমরা যদি কিউ বিন্দুটা, এটা কিউ বিন্দুটাকে যদি আরও কাছাকাছি নিয়ে আসি, তাহলে কীরকম হবে, এরকম হবে। এরকম করে করে যদি এই যে বৃদ্ধিটা একদম টেন্স টু যদি জিরো করে দিই, মানে এই বৃদ্ধিটা এতটা না করে যদি টেন্স টু জিরো করি, কিংবা কিউ বিন্দুটাকে একদম পি এর কাছাকাছি নিয়ে আসি, তখন কী হবে দেখো, কিউ বিন্দুটাকে যদি একদম কাছাকাছি নিয়ে আসি, একদম পি এর উপর মিশিয়ে দিই, জাস্ট মিশাবো নি, জাস্ট তার আগে, এখানে পি বিন্দু জাস্ট তার আগে যদি কিউ বিন্দুটাকে রেখে দিই, তখন কি হবে দেখো, তখন কিউ বিন্দুটা এরকম টাইপের আসবে। কিউ বিন্দুটাকে সামনাসামনি নিয়ে আসছি, নিয়ে এসে এরকম করছি, তখন কিউ বিন্দুটা এরকম আসবে। কখন আসবে, যদি এইটা এইচ বাড়িয়েছি, এইচ না বাড়িয়ে যদি এইচ টেন্স টু জিরো করি, এইচ টেন্স টু জিরো মানে কি, বৃদ্ধিটা যদি একদম ক্ষুদ্র করি, তখন কিউ বিন্দুটা কোথায় থাকবে, তখন কিউ বিন্দুটা পি এর কাছাকাছি থাকবে। যদি পি এর কাছাকাছি থাকে, তখন এই পি কিউ জেটা ওয়াই ইকাল টু এফ এক্সের পি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে। স্পর্শক মানে কি, একটা বিন্দু দিয়ে স্পর্শ করবে, জাস্ট টাচ করে যাবে। কখন টাচ করবে, যখন কিউ বিন্দুটা কার দিকে যাবে, পি এর দিকে যাবে, কিউ টেন্স টু পি, মানে কিউ বিন্দুটা যদি পি এর দিকে যায়, আচ্ছা কিউ বিন্দুটা পির দিকে তখনই যাবে যদি এই বৃদ্ধিটা টেন্স টু জিরো হয়, মানে এইচটা যদি খুব ক্ষুদ্র হয়, তখনই কিউ বিন্দুটা পি এর দিকে যাবে। আচ্ছা কিউ বিন্দুটা যদি পি এর দিকে যায়, তাহলে বি বিন্দুটা কোথায় যাবে, বি বিন্দুটাও এর দিকে যাবে। ঠিক আছে, যদি বি বিন্দুটা এর দিকে যায়, তখন পি কিউ জেটা কী হয়ে যাবে, পি কিউ জেটি তখন কী হয়ে যাবে, স্পর্শকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা আমরা কি জানলাম, পি কিউ জের প্রবণতা কি, ট্যান থিটা। এবার দেখো যদি আমরা এই কন্ডিশানগুলো লাগাই, যদি এইচ টেন্স টু জিরো হয়ে যায়, এইচ টেন্স টু জিরো মানে কি, বৃদ্ধিটা আমরা এতটা না করে জাস্ট ক্ষুদ্র করলাম, তখন কি হবে, কিউ বিন্দুটা কোথার দিকে আসবে, কার দিকে এগিয়ে আসবে, পি বিন্দুর দিকে আসবে। যদি পি বিন্দুতে এগিয়ে আসে, তখন পি কিউ জেটা কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে, পি কিউ জেটা একটা স্পর্শক হয়ে যাবে। স্পর্শক হয়ে গেলে দেখো এইখানে থিটা কোণ ছিল, তখন কোণটা চেঞ্জ হয়ে যাবে, ধরলাম সাই কোণ করবে, তখন থিটাটা কী হয়ে যাবে, থিটাটা সাই হয়ে যাবে। থিটাটা সাই হলে তখন দেখো এখানে এইচ টেন্স টু জিরো করলে পিটা কোথায় আসছে, পি বিন্দুটা কিউ বিন্দুর দিকে আসতেছে, কারণ এইখানে যখন থাকছে তখন কিউ বিন্দুটা এখানে থাকতেছে, যখন এখানে করলাম তখন কিউ বিন্দুটা এরকম আসবে, তখন জেটা এরকম হবে। যখন এইখানে আসবে তখন কীরকম হবে, এরকম আসবে। যখন প্রায় এই বিন্দুতে দিয়ে দেবো, তখন কী হয়ে যাবে, এটা স্পর্শক হয়ে যাবে, তখন থিটাটা কী হয়ে যাবে, সাই হয়ে যাবে। আচ্ছা থিটাটা যদি সাই হয়ে যায়, বি বিন্দুটা কোথায় চলে আসবে, এই যে বি বিন্দুটা টেন্স টু জিরো মানে কি, এর দিকে চলে আসবে। তখন এইখানে যদি আমরা করি যে এইচ টেন্স টু যদি জিরো লাগাই, তখন ট্যান থিটার ক্ষেত্রে যদি এখানে যদি লিমিট লাগাই, লিমিট কী হচ্ছে, জাস্ট লিমিট নয়, এখানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এটা যদি সামনের দিকে নিয়ে আসি, তখন থিটাটা কী হচ্ছে, সাই হয়ে যাচ্ছে। তাহলে এটাই রিপ্রেজেন্ট করার জন্য লিমিট আকারে লিখছি, লিমিট থিটাটা সাই কখন, ট্যান থিটা, কখন, যখন এইচ টেন্স টু জিরো করতেছি, তখন কী হয়ে যাচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো
এখানে লাগাবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ। তখন থিটাটা কী হয়ে যাবে, থিটা টেন্স টু সাই, তাহলে এখানে থিটার জায়গায় কত বসিয়ে দেবো, টেন সাই হয়ে যাবে। আচ্ছা, এটাই কি বলতো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ, এটাই হচ্ছে ডেরিভেটিভ। এক্স টেন্স টু জিরো লাগানো মানে কি ডিআই বাই ডিএক্স হয়ে যাবে। এবার দেখো, যখন কোনো একটা সরলরেখা স্পর্শক হয়ে যাচ্ছে, যখন পি বিন্দুতে একটাতেই পি কিউ জেটা, তখন কি এইচটা যখন জিরো হয়ে যাচ্ছে, তখন পি কিউ জেটা কী হয়ে যাচ্ছে, পি কিউ জেটা ওয়াই ইকুয়াল টু এফ এক্সের পি বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে। তখন ওই স্পর্শকটা কী হয়ে যাচ্ছে, আমরা এটাই কি জানি, ট্যান থিটা কী রিপ্রেজেন্ট করছিল, যে পি কিউ জেয়ের প্রবণতা রিপ্রেজেন্ট করছিল। তাহলে এখানটাও কী হয়ে যাচ্ছে, ট্যান সাই কী রিপ্রেজেন্ট করবে, পি কিউ জেয়ের পি বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে। তাহলে ডিআই বাই ডিএক্স কী রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। ডিআই বাই ডিএক্স হচ্ছে স্পর্শকের প্রবণতা, কোথায়, পি বিন্দুতে। তাহলে কোনো একটা ফাংশনের যদি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করে, কোনো একটা বিন্দুতে স্পর্শকের প্রবণতা রিপ্রেজেন্ট করে, মানে ট্যানজেন্টের প্রবণতা রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে জিওমেট্রিক্যাল দ্বারা আমরা কি বুঝতে পারলাম, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ মানে ওই ফাংশনের একটা বিন্দুতে স্পর্শকের প্রবণতা বোঝায়। তাহলে ডেরিভেটিভ দ্বারাও আমরা কোনো একটা ফাংশনের স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে পারি। এবার যেটা আমরা এতক্ষণ এটা বুঝালাম, টোটালটা তোমাদের ভালো করে লিখিয়ে দিচ্ছি। দেখো, অতক্ষণ যেটা বুঝালাম সেটা তোমাদের ভালো করে লিখিয়ে দিলাম। দেখো কি বলেছে, এখানে পি কিউ জে, ওই ছবিটাই সেখানে ছিল, পি কিউ জে এর পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা এফ এক্স, এই পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা এফ এক্স, কিউ বিন্দু স্থানাঙ্কটা কী বলেছে, এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ, কিউ বিন্দু স্থানাঙ্ক এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ, মানে এখান থেকে আর দূরত্ব হচ্ছে এক্স, এইচ বৃদ্ধি পেয়েছে কিউ বিন্দুটা, তাহলে কত হবে, এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে পি কিউ জে এর প্রবণতা কী বলছিলাম, প্রবণতা মানে কি, কোনো একটা রেখার যে কোণ করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সেই রেখাটা, তার ট্যানজেন্টের মান হচ্ছে প্রবণতা। তাহলে এখানে পি কিউ জের প্রবণতা বলতে কি, এম ইকাল টু ট্যান থিটা, এম দিয়ে ডিনোট করা হয় প্রবণতাকে, এম ইকাল ট্যান থিটা ইকাল টু কী হয়, যদি বিন্দু দেওয়া থাকলে, যে দুটো বিন্দু দেওয়া থাকে তার প্রবণতা বের করতে হলে পি কিউ জের পি বিন্দু স্থানাঙ্ক জানি, কিউ বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে সেই ক্ষেত্রে প্রবণতা বের করতে হলে কী করতে হয়, ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল, ওয়াই স্থানাঙ্ক কত, এফ অফ এক্স প্লাস এইচ, এখানে এফ এক্স, তাহলে ওই দুটোর বিয়োগফল ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল এক্স প্লাস এইচ মাইনাস এক্স, और tan थीटा समान কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ। এইচ টেন্স টু জিরো হলে, এইচ টেন্স টু জিরো কখন হবে, যদি কিউ বিন্দুটা এই সামনের দিকে চলে আসে, পি এর কাছাকাছি চলে আসে, তখনই এইচটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যদি কিউ বিন্দুটা এইখানে চলে আসে, তখন এই বিন্দুটা বি বিন্দুটা এইখানে চলে আসবে, তখন এইচ টেন্স টু জিরো হবে। এইচ টেন্স টু জিরো হলে কিউ টেন্স টু কোথায় আসবে, কিউটা পি এর দিকে আসবে, মানে এই কার্ভটা কী হবে, এরকম সোজা ছিল, এরকম বেঁকে বেঁকে আসবে, বেঁকে বেঁকে এরকম চলে আসবে, কিউটা এরকম ছিল, এরকম সামনের দিকে আসলে কার্ভটা এরকম বাঁকতে, এরকম ছিল কার্ভটা এরকম বাঁকতে থাকবে, এভাবে বেঁকে বেঁকে পি বিন্দুতে এরকম হয়ে যাবে, স্পর্শক হয়ে যাবে। দেখো ওটাই লিখছি, যদি এইচ টেন্স টু জিরো হয়ে যায়, যদি এইচটা জিরো হয়ে যায়, তখন কিউ টেন্স টু কত হয়, পি হবে, তখন পি কিউ জ্যাটি, মানে পি কিউ জ্যাটা কী হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্সের কার্ভের পি বিন্দুতে স্পর্শক হবে। এই রেখাটা তখন বেঁকে বেঁকে কী হয়ে যাবে, এই পি বিন্দুতে একটা স্পর্শক হয়ে যাবে, মানে ট্যানজেন্ট হয়ে যাবে। স্পর্শকের বাংলা ইংরেজি মানে হচ্ছে ট্যানজেন্ট, কার্ভে পি বিন্দুতে স্পর্শক হবে। ধরি স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই ক্ষেত্রে কোণটা কত ছিল, থিটা ছিল, যখন এটা স্পর্শক হয়ে যাচ্ছে তখন কোণটা কত হয়ে যাচ্ছে, কোণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে 30 হলে এখানে 10 হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে, সাই হয়ে গেলে সেই মুহূর্তে কোণটা কত ধরলাম, সাই কোণ করছে। ফ্রম ওয়ান, মানে এক নম্বরে কী ছিল, ফ্রম ওয়ানে এবার আমরা এখানে থিটার জায়গায় সাই নিয়ে আসতেছি, মানে এখানে থিটাটা কার দিকে যাচ্ছে, সাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ওটাই আমরা লিমিটিং ভ্যালু আকারে লিখছি, যে লিমিট থিটা টেন্স টু সাই। যখন থিটা টেন্স টু সাই হবে কখন হবে, যখন এইচটা জিরো হবে, যদি এখানে স্পর্শক হয়ে যায় তখন এইচটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে সেই মুহূর্তে এইচ টেন্স টু জিরো হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ। এবার থিটাটা সাই এখানে পুট করছি, ট্যান সাই সমান ডিআই বাই ডিএক্স। এটাই কি, এটাই হচ্ছে কোনো ফাংশনের ডেরিভেটিভ, এটাই কি কোনো ফাংশনের ডেরিভেটিভ, এবং ওই ফাংশনের স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। আচ্ছা, এটার দ্বারাই কী করা যায়, কোনো ফাংশনের ডেরিভেটিভ
দ্বারা ওই ফাংশনের স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। এটার দ্বারাই যে কোনো একটা স্পর্শকের যদি আমরা কোনো একটা কার্ভের যদি ডেরিভেটিভ বের করি, সেই ডেরিভেটিভটা কী রিপ্রেজেন্ট করে, ওর স্পর্শকের প্রবণতা নির্ণয় রিপ্রেজেন্ট করে। মানে পি বিন্দুতে ওয়াই ইকাল টু এফ এক্সের ট্যানজেন্টের প্রবণতা, এটাই বলা হয় ডিআই বাই ডিএক্সকেই বলা হয় ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতা। ঠিক আছে, নেক্সট দেখো, তখন আমরা কী করছিলাম, এধারটা ওয়াই ধরছিলাম, এধারটা এক্স ধরছিলাম। এক্সের বৃদ্ধি হলে কী হচ্ছে, ওয়াইটা বৃদ্ধি হচ্ছিলো। এখানে কী রিপ্রেজেন্ট করেছিলাম, এধারটা যদি এক্স, এধার ওয়াই করতাম, ডিআই বাই ডিএক্স করেছিলাম। ওয়াইয়ের বৃদ্ধির হার কার সাপেক্ষে করেছিলাম, এক্সের সাপেক্ষে। যদি এইখানটা এধারটা যদি আমাদের এক্স থাকে, এধারটা যদি এক্স রিপ্রেজেন্ট করি, আর এধারটা যদি আমরা টি রিপ্রেজেন্ট করি, মানে সময় দিয়ে করি, তখন এটাকে কি রিপ্রেজেন্ট করা হয়, ডিএক্স বাই ডিটি, মানে এক্সের বৃদ্ধির হার উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটাকে আমরা তখন বেগ রিপ্রেজেন্ট করব, ভেলোসিটি। যদি এখানে টি এর সাপেক্ষে বৃদ্ধির হার থাকে, তখন সেটাকে আমরা কি রিপ্রেজেন্ট করব, নর্মালি বেগ হিসাবে রিপ্রেজেন্ট করব। তাহলে ডেরিভেটিভ দ্বারা আমরা টি এর সাপেক্ষে যদি কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করি, তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে ওই ফাংশনের বেগ রিপ্রেজেন্ট করবে। সাপোজ দেখো, এটা একটা রেখা, ধরো এখানে এক্স কতটা দূরত্ব গেছে, এখানে ও বিন্দু, এখান থেকে টি সময় কতটা গিয়েছে, ও থেকে এক্স বিন্দু গিয়েছে। এবার ডেল্টা টি টাইমে, ডেল্টা টি মানে কি, ডেল্টা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়, খুব ক্ষুদ্র সংখ্যাকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ম্যাথমেটিক্সে। যদি টি সময়ে ডেল্টা টি টাইমে এখান থেকে আর দূরত্ব কত ছিল, এক্স, টি সময়ে ও বিন্দু থেকে কতটা দূরত্বে গিয়েছে, এক্স দূরত্বে গিয়েছে। টি সময়ে ও বিন্দু থেকে এক্স দূরত্বে গিয়েছে। যদি এবার করা হয়, আচ্ছা এখানে পি বিন্দুর নাম দিয়ে দাও, পি বিন্দু। এবার ডেল্টা টি টাইমে কতটা দূরত্ব গিয়েছে ধরলাম, ডেল্টা এক্স গিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখব যে ডেল্টা টি সময়ে কণার গড় বেগ মানে কি, মোট সরণ বাই, মানে গড় বেগ সেটাই বের করবো যে সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে বেগ কীভাবে বের করবো, সরণের পরিবর্তন কত হয়, ডেল্টা এক্স, সময়ের পরিবর্তন কত হয়, ডেল্টা টি। তাহলে পি বিন্দুতে এখানে ছিল কণাটা, ও বিন্দু থেকে পি বিন্দুতে টি সময় কতটা গিয়েছে, এক্স দূরত্বে গিয়েছে। তাহলে পি থেকে আবার কোথায় গেল, পি থেকে কিউ বিন্দুতে গেল, এটা হচ্ছে কিউ বিন্দু। কতটা সময়, ডেল্টা টি টাইমে কিউ দূরত্ব গেল, মানে ডেল্টা এক্স দূরত্ব গেল। তাহলে সেই মুহূর্তে ডেল্টা টি সময় কণার গড় বেগ কত হবে, বেগ কী করে বের করতে পারি, দূরত্ব বাই সময়। তাহলে কতটা দূরত্ব গেছে, ডেল্টা এক্স দূরত্ব গেছে, কত সময় গিয়েছে, ডেল্টা টি টাইমে গেছে। এটাই হচ্ছে কণা গড় বেগ। এবার যদি এখানে লিমিট লাগাই, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডিএক্স ডেল্টা এক্স বাই ডেল্টা টি, যদি এটাতে লিমিট লাগাই, তখন এটাই কি হয়ে যাবে, যে ডিএক্স বাই ডিটি হয়ে যাবে। যদি নিচেরটা টেন্ডস টু 0 হয়ে যায়, তখনই সেটা কী হয়ে যায়, ডেরিভেটিভে রূপান্তরিত হয়ে যায়। আর টেন্ডস টু 0 মানে কি, যে এই যে সময়টা ডেল্টা টি করেছি, এটা টেন্ডস টু 0 মানে কি, একদম ক্ষুদ্র সময় যদি হয়, তখন সেটা কি রিপ্রেজেন্ট করে যায়, ডিএক্স বাই ডিটি। এই ডিএক্স বাই ডিটিটাই কী জানি আমরা, কোনো এক্সের পরিবর্তনের হার টি এর সাপেক্ষে। এটা কি বলবো, এক্সের পরিবর্তনের হার, এক্সের পরিবর্তনের হার টি এর সাপেক্ষে। আর এটাই কি রিপ্রেজেন্ট করবে, যা ডিএক্স বাই ডিটি দ্বারা কি রিপ্রেজেন্ট করে, যা বেগ প্রকাশিত হয়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 2x + 3y = 12 সরলরেখার প্রবণতা নির্ণয় করো। এটা তোমাদের ক্লাস 11-এ ছিল, কোনো একটা সরলরেখার প্রবণতা কীভাবে নির্ণয় করবো। এটা y = mx + c আকারে প্রকাশ করে আমরা প্রবণতা নির্ণয় করবো। দেখো, তাহলে এটাকে যদি লিখি 2x + 3y = 12, और y = mx + c আকারে প্রকাশ করবো। y = mx + c আকারে প্রকাশ করলে এমটাই কী হয়, এটা হচ্ছে কি তার প্রবণতা। তাহলে এটাকে y = mx + c আকারে প্রকাশ করলে 3y = 2x গেলে কত হবে, -2x + 12, और y সমান কত হবে,
-2/3 ইন্টু এক্স। আচ্ছা 3টা ভাগ হচ্ছে -2/3, এখানে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12। তাহলে একে y = mx + c সরলরেখার সঙ্গে তুলনা করে পাই। তাহলে এত সরলরেখাকে y সমান mx + c সরলরেখার সঙ্গে তুলনা করে পাই। এখানে m সমান কত হবে, দেখো y = m বলতে কোনটা, এইটা mx + c বলতে কত 4, এখানে m সমান কত হবে, -2/3। তাহলে এটাই কি প্রবণতা, এত সরলরেখার প্রবণতা কত, -2/3। কিন্তু আমরা এখনই কি শিখলাম, কোনো একটা সরলরেখাকে যদি ডেরিভেটিভ করা হয়, যে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয়, মানে আমরা কি জানি dy/dx দ্বারা আমরা এক্ষুনি কী প্রমাণ করেছিলাম, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দ্বারা, যে dy/dx দ্বারা বোঝায় যে ওই সরলরেখা স্পর্শকের কোনো একটা বিন্দুতে স্পর্শকের প্রবণতা বোঝায়। তাহলে এক্ষেত্রে আমাদের প্রবণতা কত বেরোচ্ছে, -2/3। আমরা ডেরিভেটিভ করে দেখব, সেখানেও -2/3ই বেরোবে। দেখো আমরা এটা অল্টারনেটিভ বলে করছি, এটা অল্টারনেটিভ। তাহলে কত আছে, 2x + 3y = 12। তাহলে এখানে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি, d/dx 2x + 3y = d/dx of 12, or আলাদাভাবে ভাঙছি, যদি ডেরিভেটিভ দুটো যোগ থাকে তাকে আলাদাভাবে ডেরিভেটিভ করা যায়, 2x + d/dx of 3y। আচ্ছা সংখ্যার ডেরিভেটিভ কত হয়, 0 হয়। আচ্ছা এখানে দুইটা সংখ্যা, তাহলে বাইরে বেরিয়ে আসবে d/dx of x + 3 d/dx of y = 0। তাহলে 2 × d/dx of x এর ডেরিভেটিভ করলে কত হয়, 1 + 3 × di of dx = 0। আচ্ছা এখানে 3 × di/dx সমান কত হবে, -2, আর di/dx সমান কত হবে, সমান -2/3। দেখো এখানে ডেরিভেটিভ করতে কত বেরাচ্ছে, di/dx এর মান কত বেরাচ্ছে, -2/3। আর এখানে দেখো প্রবণতা কত হচ্ছে, -2/3। তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ করেও কোনো একটা সরলরেখার প্রবণতা নির্ণয় করতে পারি। তাহলে এটা আমি এই কারণেই করাচ্ছি যে ডেরিভেটিভ দ্বারা কোনো একটা কার্ভের কি বোঝায়, যে স্পর্শকের প্রবণতা বোঝায়, সেটাই প্রমাণ করার জন্য আমি এটা ডেরিভেটিভ করে দেখালাম। তাহলে দুটো ক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও -2/3 এসছে, এক্ষেত্রেও 2/3 এসছে। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে ডেরিভেটিভ দ্বারা স্পর্শকের প্রবণতা বোঝায়। তাহলে দুটোই কি আসছে, দেখো সেম আসছে। তাহলে ডেরিভেটিভ দ্বারাও কোনো সরলরেখার স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। নেক্সট দেখো, এতক্ষণ আমাদের ক্লাস 11-এর যত কনসেপ্ট ছিল মোটামুটি হালকা করে সব কিছুই আমরা রিক্যাপ করে দিলাম। এবার আমাদের শুরু হবে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি মানে কি, দেখো ফার্স্ট বলো ডিফারেন্সিয়েবিলিটি কথাটা অর্থ কী, ERENTIABLITI। ডিফারেন্সিয়েবিলিটি মানে কি, এখানে দেখো দুটো যদি ভাগ করি, একটা এবিলিটি আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেটিভ, এটা হচ্ছে ডেরিভেটিভ। আর এবিলিটি মানে কি, কোনো একটা যোগ্যতা আছে কিনা। এবিলিটি মানে কি, এই কাজটা করার তোমার যোগ্যতা আছে কিনা, ডেরিভেটিভ করার তোমার যোগ্যতা আছে কিনা। এখানে ডিফারেন্সিবিলিটি মানে হচ্ছে কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ হওয়ার যোগ্যতা আছে কিনা, সেটাই তাকেই বলা হয় ডিফারেন্সিবিলিটি। তাহলে কি বললাম, ডিফারেন্সিবিলিটিকে যদি আমরা ভাঙি, একটা হচ্ছে ডিফারেন্সি আসবে, একটা এবিলিটি আসবে। এবিলিটি মানে কি আমরা নর্মালি জানি, এবিলিটি মানে হচ্ছে যোগ্যতা। কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন হওয়ার যোগ্যতা আছে কিনা, তাকেই বলা হয় ওই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি। যদি যোগ্যতা থাকে তাহলে বলবো ওই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি আছে। আচ্ছা আমরা কি জানলাম, ডেরিভেটিভ মানে কি জানলাম, ডেরিভেটিভ মানে হচ্ছে di/dx। ডেরিভেটিভ দ্বারা আমরা কি শিখেছিলাম, কোনো পয়েন্টের ট্যানজেন্টের স্পর্শকের প্রবণতা। ডেরিভেটিভ দ্বারা কি শিখেছিলাম আমরা, দেখো এটাকে আমরা দুটো পার্টে ভেঙেছি, একটা ডিফারেন্সি মানে ডেরিভেটিভ, আর একটা এবিলিটি। এবিলিটি মানে যোগ্যতা। ডেরিভেটিভ মানে কি, এটাকে ডেরিভেটিভ ভাবো, ডেরিভেটিভ মানে কি di/dx। আচ্ছা di/dx দ্বারা আমরা কি
বের করেছিলাম? কোনো স্পর্শকের প্রবণতা বের করেছিলাম। আচ্ছা, কোনো স্পর্শকের প্রবণতা তখনই পাওয়া যাবে যদি সেই কার্ভের ওই পয়েন্টে যদি স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ তখনই এক্সিস্ট করবে যদি ওই পয়েন্টে ট্যানজেন্ট অঙ্কন করা যায়। যদি ট্যানজেন্ট অঙ্কন করা যায় তাহলেই ওই পয়েন্টে কী হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে, মানে ডিফারেন্সিবিলিটি মানে এবিলিটি হবে। এবার দেখো, আচ্ছা এটাকে আমরা তোমাদের ভালো করে লিখে দিচ্ছি যে ডিফারেন্সিবিলিটি বলতে আমরা কি বুঝি। দেখো অতক্ষণ আমরা যেটা বুঝলাম সেটাই আমরা ভালো করে লিখে দিচ্ছি। দেখো, কোনো পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট হওয়ার এবিলিটি মানে যোগ্যতাকে বলা হয় ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি মানে কি, কোনো পয়েন্টে ডেরিভেটিভ করা যাবে কিনা, মানে ডেরিভেটিভ এক্সিস্ট হবে কিনা, তাকেই বলা হয় ডিফারেন্সিবিলিটি। যদি করা যায় ডেরিভেটিভ তাহলে ওই পয়েন্টে বলবো কি ডিফারেন্সিবিলিটি হবে, মানে অন্তর্কলন যোগ্যতা আছে ওর। কোনো পয়েন্টে ডেরিভেটিভ বলতে বোঝায় ওই পয়েন্টে ট্যানজেন্টের প্রবণতা বোঝায়। ডেরিভেটিভ মানেই কি বলেছিলাম যে ওই পয়েন্টে ট্যানজেন্টের প্রবণতা বোঝায়। অর্থাৎ কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা যায়, এটা ভিভিআই, কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা যায় তবে ওই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি হবে। ট্যানজেন্ট ড্র করা মানে কি, ওই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি হবে, কারণ ডিফারেন্সিবিলিটি মানেই হচ্ছে ডিআই/ডিএক্স, আর সেটাই হচ্ছে ট্যানজেন্ট। দেখো যেটা বলেছিলাম ওটাই এখানে লিখে দিয়েছি ভালো করে। ডিফারেন্সিবিলিটি, এবিলিটি মানে যোগ্যতা, ডিফারেন্সিয়েশন মানে কি ডেরিভেটিভ, ডিআই/ডিএক্স। ডিআই/ডিএক্স দ্বারা কী বোঝাই, স্পর্শকের প্রবণতা বোঝাই। স্পর্শকের প্রবণতা তখনই পাওয়া যাবে যদি স্পর্শকটা আঁকা যায়। আর স্পর্শক মানে কি, এটা করা যাচ্ছে ডিআই/ডিএক্স যদি করা যায় তাহলে ওটাই কি এবিলিটি, মানে যদি স্পর্শক আঁকা যায় তাহলেই বলবো এই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি আছে, যোগ্যতা আছে, অন্তর্কলন যোগ্যতা আছে। নেক্সট দেখো, কোন কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। যদি একটা পয়েন্ট দিয়ে দেয়, সেই পয়েন্টে যদি বলে এই ফাংশনটাকে ডিফারেন্সিবল হবে, তাহলে আমরা কী করে বুঝবো। দেখো দেখো তিনটা জিনিস আছে। 1 নম্বর লিখছি, দেখো এন্ডিং পয়েন্টে কোনো একটা ফাংশন যদি থাকে, এই একটা ফাংশন আর এই এন্ডিং পয়েন্টে নট ডিফারেন্সিবল, তাহলে এন্ডিং পয়েন্টে কোন কোন পয়েন্টে ফাংশন ডিফারেন্সিবল হবে না, তাহলে এন্ডিং পয়েন্টে হবে না। নেক্সট 2 নম্বর দেখো, আচ্ছা এন্ডিং পয়েন্টে কেন হবে না। দেখো এন্ডিং পয়েন্টে আমরা কি জানি, ফাংশনটাতে ডেরিভেটিভ তখনই এক্সিস্ট করবে যদি ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিবল হয়, মানে ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায়। ডিফারেন্সিবল মানেই কি, ডিফারেন্সিবল মানেই হচ্ছে ট্যানজেন্ট, আর ট্যানজেন্ট মানে কি ডিআই/ডিএক্স। ডিআই/ডিএক্স তখনই হবে, এটাই হচ্ছে কি ট্যানজেন্টের প্রবণতা। আচ্ছা ডিআই/ডিএক্স করা যাবে না এইখানে কেন, কারণ এইখানে ডিআই/ডিএক্স মানে ট্যানজেন্ট ড্র করা যাবে না, এন্ডিং পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে না। যদি এরকম করি, এগুলো অ্যাকচুয়ালি ট্যানজেন্ট হচ্ছে না, এগুলো একটা ছেদিতাংশ টাইপের হয়ে যাচ্ছে। সেই জন্য এন্ডিং পয়েন্ট এখানেও যদি ট্যানজেন্ট ড্র করি, এখানে অসংখ্য ট্যানজেন্ট ড্র করা আছে, কিন্তু এগুলো একটা ছেদিতাংশ টাইপের হয়ে যাচ্ছে। সেই জন্য এন্ডিং পয়েন্টে কখনো ডিফারেন্সিবল হবে না ফাংশন। 2 নম্বর কি, ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, সেই ক্ষেত্রে ফাংশনটা নট ডিফারেন্সিবল। সাপোজ এরকম আছে, এখানে কী আছে, গ্যাপ আছে, মানে পেন তুলতে হচ্ছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এখানে কী হয়েছে, গ্যাপ হয়েছে, তাহলে এই পয়েন্টে কী হয়েছে, ফাংশনটা নট ডিফারেন্সিবল। তাহলে দুটো শিখলাম। 3 নম্বরটা কী বলছে, যদি কোথাও নচেস তৈরি হয়, নচেস বলতে কি, সাপোজ এরকম টাইপের আছে, এই যে নচেস এটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, তা সত্ত্বেও এখানে কিন্তু নট ডিফারেন্সিবল, ফাংশনটা ডিফারেন্সিবল নয়। এই পয়েন্টে ডিআই/ডিএক্স নির্ণয় করা যাবে না, মানে এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে না। কেন ড্র করা যাবে না, এখানে দেখো, এখানে যদি ট্যানজেন্ট ড্র করতে অসংখ্য হয়ে যাবে, এগুলো একটা টাইপের ছেদিতাংশ হয়ে যাচ্ছে, কারণ এগুলোকে যদি বাড়াই ছেদিতাংশ টাইপের হচ্ছে, এটা কিন্তু ট্যানজেন্ট টাইপের হচ্ছে না। সেই জন্য যেখানে নচেস তৈরি হবে, নচেস মানে কি শীর্ষবিন্দু টাইপের, মানে এরকম খাঁজ টাইপের, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে না। এখানে অসংখ্য ড্র করা যাচ্ছে, ট্যানজেন্ট সবসময় একটাই হয়, স্পর্শক হচ্ছে একটা বিন্দুতে একটাই হয়। সেই জন্য এই তিনটাতে নট ডিফারেন্সিবল, মানে ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে না, মানে এখানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এন্ডিং পয়েন্টে, ফাংশনে এন্ডিং পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে না, মানে নট ডিফারেন্সিবল। ডিসকন্টিনিউয়াস পয়েন্টে নট ডিফারেন্সিবল। নচেসে মানে কি, অনেকগুলো ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, মানে অ্যাকচুয়াল টাইপের, এগুলো ছেদিতাংশ টাইপের হয়ে যাচ্ছে, ট্যানজেন্ট সবসময় একটাই হয়, সেই জন্য নচেসেও নট ডিফারেন্সিবল হয়। আচ্ছা এটা যে আমি লিখালাম, এটা আমি ভালো করে লিখে দিচ্ছি। দেখো যেটা বলেছি সেটা আমরা ফেয়ার করে লিখে দিচ্ছি, যে কোন কোন পয়েন্টে নট ডিফারেন্সিবল হবে। কোনো ফাংশনের কার্ভের এন্ডিং পয়েন্টে নট ডিফারেন্সিবল। এই যে একটা ফাংশন, এর এন্ডিং পয়েন্ট কি, এ আর বি,
এখানে এন্ডিং পয়েন্ট এ এন্ড বি পয়েন্টে ফাংশন নট ডিফারেন্সিয়েবল, কারণ এন্ডিং পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায় না, কারণ এই পয়েন্টে ট্যানজেন্ট আমরা ড্র করতে পারি না। এখানে অসংখ্য ট্যানজেন্ট হবে, কিন্তু সব এটাকে যদি বাড়াই একটা ছেদিতাংশ টাইপের হয়ে যাবে। ট্যানজেন্ট সবসময় একটা বিন্দুতে একটাই হয়, সেই জন্য এন্ডিং পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায় না। আর ট্যানজেন্ট ড্র করা যায় না মানে ওই পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, কারণ ডিফারেন্সিয়েবল মানে ডিআই বাই ডিএক্স, আর ডিআই বাই ডিএক্স মানে ট্যানজেন্ট। যদি 2 নম্বর দেখো, যদি কোনো পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস হয় তবে ওই পয়েন্টে ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। দেখো এই পয়েন্টে ফাংশন এক্স ইকুয়াল টু সিতে কী হয়ে যাচ্ছে, দেখো ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে আমাদের ফাংশনটা যদি আঁকতে যাই আমাদের পেন তুলতে হচ্ছে, তাহলে এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আর যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায় ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। 3 নম্বর দেখো, কোনো লেখচিত্রে শার্প কর্নার পয়েন্ট ব্র্যাকেটে নচেস। শার্প কর্নার পয়েন্ট মানে কি, দেখো এই একটা লেখচিত্র, এখানে এটা কি শার্প কর্নার পয়েন্ট, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা এটাকে বলা হয় নচেস, মানে কি শীর্ষবিন্দু টাইপের নচেস তৈরি হয়েছে, তাহলে এই নট ডিফারেন্সিয়েবল, কারণ নচেসের ট্যানজেন্ট ড্র করা যায় না। যদি আমরা এখানে ট্যানজেন্ট ড্র করতে যাই, দেখো এখানে নট ডিফারেন্সিয়েবল লিখে দিচ্ছি, ট্যানজেন্ট ড্র করতে যাই তাহলে অসংখ্য ট্যানজেন্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ট্যানজেন্ট একটাই হয়, কিন্তু এখানে ছেদিতাংশ টাইপের হয়ে যাচ্ছে। যদি এটাকে বাড়াই, শার্প কর্নারটাকে যদি বাড়াই, এটা একটা ছেদিতাংশ টাইপের হয়ে যাচ্ছে, সেই জন্য ওই পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। নেক্সট দেখো, কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবিলিটি তার চেক করার নিয়ম দেখো। কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবিলিটি মানে কি জানি আমাদের, যে ডিফারেন্সিয়েশন মানে কি, দেখো আমরা জানি ডিআই বাই ডিফারেন্সিয়েশন মানে কি, ডিআই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। যদি এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয় তাহলেই বলবো ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে দেখো, তাহলে এখানে লিখবে কি, যে একটা ফাংশন এ ফাংশন y ইকাল টু এফ এক্স, ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন, এটা কি এত ইজ ডিফারেন্সিয়েবল, এত ইজ ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল মানে কি, মানে অন্তর্কলন যোগ্য আর কি, অন্তর্কলন যোগ্য অ্যাট এক্স ইকাল টু এ, অ্যাট এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু এ বিন্দুতে অন্তর্কলন যোগ্য হবে যদি ইফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু এ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু এ। এ পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভের সঙ্গে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হতে হবে, সমান হতে হবে, তাহলেই বলবো কি ফাংশনটা এক্স ইকাল টু এ বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, দেখো এখানে এক্স টেন্ডস টু এ বলেছে, তাহলে এখানে কি পুট করব, এখানে এ পুট করব। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি হবে, এইচ টেন্ডস টু 0 মাইনাস হবে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এখানে কী হবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ। এটা হচ্ছে এধারটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এই যদি দুটো সমান হয়ে যায় তাহলে ফাংশনটা বলবো কি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এবার দেখো এটা আমরা কেন দেখাচ্ছি, দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ জিনিসটা কি, দেখো ডেরিভেটিভ জিনিসটা হচ্ছে এক ধরনের লিমিট। এখানে ডেরিভেটিভ মানে কি লাগাচ্ছি, দেখো তো লিমিট লাগাচ্ছি, মানে এখানে আমরা এই যে একটা ফাংশন আছে, এই যে টোটালটা যে ফাংশন, এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এখানে লিমিট ভাষাটা লিখছি এর, আর এই ফাংশনের রাইট হ্যান্ড লিমিটের মানটা আমাদের সমান দেখাচ্ছি। কোনো পয়েন্টের লিমিটিং ভ্যালু তখনই এক্সিস্ট করবে, মানে সমান হবে, লিমিটিং ভ্যালু বের করা যাবে তার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা যদি সমান হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা কি, ডেরিভেটিভটা হচ্ছে এই যে গোটা ফাংশন এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ, এর হচ্ছে লিমিটিং ভ্যালু, এইচ টেন্ডস টু 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে বাঁ সাইডের লিমিট, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি এই ফাংশনটার ডান দিকের লিমিট যদি সমান হয় তাহলেই বলবো ওই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, মানে ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। এবার দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী করে আমরা বের করবো এখানটাতে, আচ্ছা তোমরা এই সূত্রটাই মনে রাখবে, এটাই মনে রাখবে তোমরা। এবার এটা আমাদের কিভাবে হচ্ছে আমরা একটু হালকা করে ছবি এঁকে আমরা দেখাচ্ছি। সেটা সাপোজ ধরো এটা y ইকাল টু
এফ কার্ভ। এখানে একটা ধরো কি বিন্দু আছে, সি বিন্দু আছে। এই বিন্দুটা কত, এই বিন্দুটা সি। ধরো এখানে স্থানাঙ্ক কত, সি কমা এফ অফ সি। এখানে ধরো পি বিন্দু, ধরো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা ধরো কত এ, এই বিন্দুটা ধরো বি। এখানে সি বিন্দু ধরো বাঁ দিকে কতটা এগিয়ে এসেছি, ধরো এইচ দূরত্ব এখানে এগিয়ে এসেছি, তাহলে এখানটা কত হবে, এখানটা এতটা হচ্ছে সি, এটা কত হবে, এখান থেকে এতটা হচ্ছে এইচ, বাঁ দিকে এইচ এসেছি, তাহলে এটা কত হবে সি মাইনাস এইচ। তাহলে এ বিন্দুটা কত হবে, তাহলে এটা হচ্ছে সি মাইনাস এইচ এফ অফ সি মাইনাস এইচ। আচ্ছা বি বিন্দুটা কত, এখান থেকে ধরো এইচ দূরত্ব গেছি, তাহলে এটা কত এইচ, আর এধারটাও কত এইচ। বাঁ দিকে এইচ দূরত্বে গিয়েছি, একটা বিন্দু পেলাম এ। পি বিন্দু ডান দিকে এইচ দূরত্বে গিয়ে একটা বিন্দু পেলাম বি। তাহলে এই বি বিন্দু স্থানাঙ্ক কত হবে, এটা কত হবে, এখান থেকে এর দূরত্ব কত হবে, এইচ দূরত্বে গেছি তাই জন্য এখানে এর দূরত্ব হবে সি প্লাস এইচ। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হবে সি প্লাস এইচ কমা এর অনুরূপ ওয়াইয়ের মানটা কত হবে সি প্লাস এইচ। তাহলে দেখো এই যে এপি সরলরেখাটা আছে, এখানে আমাদের এপি সরলরেখার যদি প্রবণতা বের করি, তাহলে লিখব কি, এপি সরলরেখার প্রবণতা সমান কি, কোন সরলরেখার প্রবণতা কীভাবে বের করব, ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল মানে এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই তার এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল সি মাইনাস এইচ মাইনাস সি। তাহলে এখানে সি সি কেটে যাবে, সমান কত হবে এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ। একই রকম বিপি সরলরেখার প্রবণতা কত হবে, বিপি সরলরেখার প্রবণতা তাহলে ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল, তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল, তাহলে সি প্লাস এইচ মাইনাস সি, সি সি কেটে যাবে, তাহলে কত হবে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ। এবার দেখো এই সরলরেখাটা, এই যে এপি সরলরেখার প্রবণতা যদি এইচ টেন্ডস টু 0 বসাই, এখানে যদি এইচ টেন্ডস টু 0 করে দেই, এপি সরলরেখার প্রবণতাটা কী হয়ে যাবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ হয়ে যাবে। একই রকম বিপি সরলরেখা যদি এইচ টেন্ডস টু 0 করে দিই, এখানে যদি আমরা এইচ টেন্ডস টু 0 করি, তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, এখানে লিমিট আসবে টেন্ডস টু 0তে লিমিট লিখব, লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কী করছি এইচ টেন্ডস টু 0 বসেছি, তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, যখন এইচ টেন্ডস টু 0 করে দিচ্ছি তখন কী হয়ে যাচ্ছে, দেখো এইটাই এই যে বাঁ সাইডেরটা এপি সরলরেখা এইচ টেন্ডস টু 0 করে দিচ্ছি, এইচ টেন্ডস টু 0 মানে কি, তখন এই বিন্দুটা কোথায় যাবে, টেন্ডস টু 0 মানে এইখানে এই বিন্দুটা কোথায় চলে যাবে, পি বিন্দুতে চলে যাবে। একই রকম এধারে এইচ টেন্ডস টু যদি 0 করে দিই, তখন এই বিন্দুটা কোথায় চলে আসবে, সি বিন্দুতে চলে আসবে। এইচ টেন্ডস টু 0 মানে কি, এটা তখন কত চলে আসবে, এইখানে চলে আসবে, সি বিন্দুতে চলে আসবে, তখন এইখানে বি বিন্দুটা কোথায় আসবে, পি বিন্দুতে চলে আসবে। এ বিন্দুতে পি, এই রেখাটা যদি পি বিন্দুতে চলে আসে, এই বিন্দুটা যদি পি বিন্দুতে চলে আসে, তাহলে এখানে কী হবে বলতো, এখানে একটা ট্যানজেন্ট হয়ে যাবে। একই রকম বি বিন্দুটা যদি পি বিন্দুতে চলে আসে, তখন এই পি বিন্দুতে এই বিপি রেখাটা, আচ্ছা এখানে বিপি রেখাটা আঁকতে হবে, এটা হচ্ছে বিপি রেখা, এই যে বিপি রেখাটাও কী হয়ে যাবে, একটা ট্যানজেন্ট হয়ে যাবে, পি বিন্দুতে কী হয়ে যাবে, ট্যানজেন্ট হয়ে যাবে। তাহলে কি বললাম, যে এ বিন্দুটা যদি পি বিন্দুতে চলে আসে, তাহলে পি বিন্দুতে কী হয়ে যাবে, একটা ট্যানজেন্ট হয়ে যাবে, এপিটা একটা ট্যানজেন্ট হয়ে যাবে। একই রকম বি বিন্দুটা যদি পি বিন্দুতে চলে আসে, তখন এই বিপি রেখাটাও কী হয়ে যাবে, একটা ট্যানজেন্ট হয়ে যাবে। তাহলে দুজনেই একটাই ট্যানজেন্ট রিপ্রেজেন্ট হয়ে যাবে, তখন একটা ট্যানজেন্টেই পরিণত হয়ে যাবে। তাহলে দুজনের ট্যানজেন্টে একটাতে হয়ে গেলে, তাহলে দুজনেই কী হয়ে যাচ্ছে, দুজনেই সমান হয়ে যাবে। কখন, যদি এইচ টেন্ডস টু 0 হয়ে যায়। আচ্ছা এটাই আমরা ডেরিভেটিভ বললাম না, যে বাঁ সাইড থেকে এগিয়ে গেলাম, মানে এটাই হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে এটাই লিমিটিং ভ্যালু, মানে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু মানেই কি, এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কী বলছিলাম, এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ।
আর এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে ডান দিক থেকে আমরা এগিয়ে আসছি পি বিন্দুতে, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে এই টোটাল ফাংশনটার লিমিটিং ভ্যালু, মানে ডান দিকে লিমিটিং ভ্যালু বের করলাম। আচ্ছা, এটা মনে রাখবে, এই সাইডটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এই সাইডটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার তোমরা বলবে যে এখানে এস টেন্স টু জিরো, এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কী বেরিয়েছিল, এস টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ, আর এখানে কী বেরিয়েছে এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ, এখানে সি এর জায়গায় এ বসালে এটাই হবে। আচ্ছা, এখানে বলে দিই এখানে এস টেন্স টু জিরো মাইনাস আছে, কিন্তু এখানে এস টেন্স টু জিরো আছে, মানে এখানে জিরো পজিটিভ নাম্বার ধরে এটা করেছি আমি, আর এখানে জিরো নেগেটিভ নাম্বার ধরে এইটা করেছি। এইটা আর এটা একই, এটার ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা, আর এটার ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা, দুটোই কিন্তু একই রিপ্রেজেন্ট করছে, তোমরা চেক করে দেখে নিতে পারো। একই রকম এই ধারে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এই ধারের এই ডেরিভেটিভটা দুটোই একই সেম। এখানে সি প্লাস এইচ আছে, এখানে এ প্লাস এইচ আছে, এখানে এফ অফ সি আছে, শুধু এখানে এইচ টেন্স টু জিরো প্লাস দ্বারা কী বুঝাচ্ছে, ডান দিকে বুঝছে জিরো, এখানে পজিটিভ নাম্বার, আর এখানে নর্মালি দুটোতেই পজিটিভ নাম্বার ধরা আছে, দুটোই কিন্তু একই। এটা লাগিয়েও আমরা অঙ্ক করতে পারি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখাতে পারি, এটা লাগিয়েও আমরা করতে পারি। তোমাদের বইয়ে এসএনদের বইয়েতে এইটা দিয়ে করা আছে, আর নর্মালি আমরা এটা দিয়ে আমরা অঙ্ক কষব। নেক্সট দেখো, কোনো একটা ফাংশন যদি সেটা ডিফারেন্সিয়েবল হয়, কোনো পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয়, কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওই পয়েন্টটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবেই হবে। কী বললাম, কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল মানে কি, কোনো একটা পয়েন্টে অন্তর্কলনযোগ্য হলে তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস মাস্ট হবে। বাট কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, ফাংশনটা কি কন্টিনিউয়াস মানে সন্তত, মানে কার্ভটা আঁকতে গেলে পেন তুলতে হচ্ছে না, সেক্ষেত্রে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতেও পারে বা নাও হতে পারে, মানে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে বা নাও হতে পারে। যেমন নর্মালি ওয়াই ইকুয়াল টু 2x + 5, এটা হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস এবং এটা ডিফারেন্সিয়েবল, দুটোই হচ্ছে, ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হচ্ছে। বাট সাপোজ ওয়াই ইকুয়াল টু মড এক্স, এটা ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, মড এক্সের যদি আমরা কার্ভ আঁকি এরকম টাইপের আসতেছি, এখানে কোথাও পেন তুলতে হচ্ছে না, এটা কিন্তু কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, সমস্ত পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। এই যে নচেস তৈরি হয়েছে এই পয়েন্টটা ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, তাহলে আমরা এইটা হচ্ছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে, এটা আমি প্রমাণ করে দেখাবো। আর এটা হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে, এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখাবো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে, একটা উদাহরণ দিয়ে আমরা চেক করে দেবো আমরা। নেক্সট দেখো, আমরা কি বলছিলাম যে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় ফাংশনটা কন্টিনিউয়াস অবশ্যই হবে, সেই প্রমাণটাই আমরা এখানে করে দেখাচ্ছি। কোনো পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, এটা একটা প্রমাণ দেখাচ্ছি, প্রুফটা দেখাচ্ছি। দেখো, ধরে নিচ্ছি ফাংশনটা একটা ফাংশন, লেট এ ফাংশন y ইকুয়াল টু fx, এত ইজ ডিফারেন্সিয়েবল মানে অন্তর্কলনযোগ্য, ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাহলে কী হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে a পয়েন্টে, তাহলে f ড্যাশ a ইকুয়াল টু কত হবে, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h, f অফ x প্লাস h জায়গায় কত পয়েন্টটা কত বলেছি a, x এর জায়গায় a প্লাস h মাইনাস f অফ a ডিভাইড বাই h, তাহলে এর ডিফারেন্সিয়েবল মানে কি, f ড্যাশ এর মান একটা মান পাওয়া যাবে, মানে একটা সসীম মান পাওয়া যাবে, একটা সসীম মান থাকবে। এবার দেখো, এবার কি বলছে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস দেখাতে বলেছে, তাহলে কন্টিনিউয়াস দেখানোর জন্য একটা ধরছি লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a, এর একটা মান বের করতেছি, দেখো কত হবে, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a ডিভাইড বাই h, এখানে জোর করে h নিয়ে আসলাম কারণ এরকম ফর্মে নিয়ে আসবো বলে, h ইন্টু h করলাম, এখানে জোর করে h নিয়ে আসছি, সেই জন্য এই hকে কাটানোর জন্য এখানে একটা h গুণ করছি, তাহলে আলাদাভাবে এখানে
ভাঙবো লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ ইন্টু লিমিট এস টেন্স টু জিরো এইচ। এটার মান কত? এটার মান একটা সসীম মান পাওয়া যাবে। তাহলে এটার মান হচ্ছে কত? এফ ড্যাশ এ ইন্টু এখানে এস টেন্স টু যদি জিরো বসাই তাহলে কত হবে? জিরো। তাহলে এফ ড্যাশ এ ইন্টু জিরো কত? জিরো। তাহলে এর মানটা কত পেলাম? অতএব লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ এর মান কত পেলাম? জিরো পেলাম। তাহলে এখানে যদি আমরা আলাদাভাবে ভাঙি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এটাকে যদি ভাঙি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ সমান জিরো সমান এটাকে যদি আলাদাভাবে করি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ এটা যদি ওদিকে নিয়ে যাই কত হবে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ। তাহলে কত হচ্ছে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ এখানে যদি জিরো পুট করি তাহলে কত হবে? এটা এফ অফ এই থাকবে। তাহলে এখান থেকে এটা কী রিপ্রেজেন্ট করছে? লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচের মানটা কত হচ্ছে? ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আচ্ছা এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে ফাংশনের ভ্যালুর সঙ্গে লিমিটিং ভ্যালুটা সমান। তাহলে এখানে বলতে পারি যে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে লিখতে পারি এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাহলে তোমরা বলবে যে এখানে এফ এক্স লিখলাম না কেন? দেখো এটার মানে কি? দেখো এটার মানেই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এটার মানে হচ্ছে এইচ টেন্স টু জিরোতে এফ অফ এ প্লাস এইচের মানটা লিমিটিং ভ্যালু বের করতেছি, মানে এটাই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট রিপ্রেজেন্ট করছে। কারণ এইচ টেন্স টু জিরো মানে কি? লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ একটা বোঝাচ্ছে, আর হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ বোঝাচ্ছে। এইচ টেন্স টু জিরো প্লাস মানে কি? এফ এক্সের এ বিন্দুতে ডান দিকের ফাংশনের লিমিটিং ভ্যালু বোঝাচ্ছে। আর এটা এফ অফ এ প্লাস এইচ এইচ টেন্স টু জিরো মানে কি? এফ এক্স অপেক্ষকের এ বিন্দুর বাম দিকের লিমিটিং ভ্যালুটা বোঝাচ্ছে। তাহলে দুজনেই সমান হয়েছে বলে এখানে এইটা লিখেছি। তাহলে এটার মানে কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বোঝাচ্ছে। আর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সঙ্গে যদি ফাংশনের ভ্যালুটা সমান হয় তাহলে ফাংশনটা কী হয়ে যাবে? কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এখানেই দেখালাম যে ডিফারেন্সিয়েবল হয়ে গেলে ফাংশনটা কী হয়ে যাচ্ছে? ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই হবে। নেক্সট আরেকটা কী বলছিলাম যে কোনো পয়েন্টে ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ওই পয়েন্টে ফাংশনটি ডিফারেন্সিয়েবল মানে ডেরিভেটিভ হতেও পারে নাও হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে কোনো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ওই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। একটা উদাহরণ দিয়ে তোমাদের চেক করাচ্ছি এটা। দেখো এটার আমরা একটা উদাহরণ দেখাচ্ছি। দেখা যে এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস অপেক্ষক টু এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত মানে কন্টিনিউয়াস কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। একটা উদাহরণ ধরছি, লেট এ ফাংশন y ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস। এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে বাট নট ডিফারেন্সিয়েবল হবে, অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ানে দেখাবো এটা। তাহলে y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ানকে যদি ভাঙি তাহলে কী আসবে? এখানে একটা আসবে এক্স মাইনাস ওয়ান যখন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, জিরো আসবে যখন এক্স মাইনাস ওয়ান সমান জিরো হবে। তাহলে মাইনাস হবে এক্স মাইনাস ওয়ান আসবে যখন এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো। তাহলে এখানটায় কী লিখবো আমরা? এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স গ্রেটার দেন ওয়ান। আচ্ছা এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট। জিরো হবে কখন? যখন এক্স ইকুয়াল টু ওয়ান হবে। আর এখানে যদি মাইনাস দেখুন মাইনাস এক্স প্লাস ওয়ান হবে যখন এক্স লেস দেন ওয়ান হবে। এবার দেখো নর্মালি আমরা এটাকে ছবি যদি আঁকি তাহলে দেখবে কীরকম আসবে। দেখবে এখানে দেখো আমরা যদি এখন ছক করি এক্স আর ওয়াই ছক করি, ওয়ান পুট করলাম, এখানে কত আসবে? এক্স ওয়াই। এখানে এক্সের জায়গায় যদি ওয়ান পুট করি তাহলে এখানে কত হবে? আচ্ছা এক্স গ্রেটার দেন ওয়ান, গ্রেটার দেন ওয়ান মানে যদি টু পুট করি তাহলে কত আসবে? ওয়ান। যদি থ্রি পুট করি তাহলে কত আসবে? টু। যদি ফোর পুট করি কত আসবে? টু আসবে। তাহলে ছবিটা কেমন হবে? এটা যদি এক দুই তিন চার ধরি, এক দুই তিন চার ধরি, তাহলে এখানে এক্সের মান টু, ওয়াইয়ের মান কত? ওয়ান, মানে এরকম জায়গাটায় আসবে। আর এক্সের মান থ্রি, ওয়াইয়ের মান কত হচ্ছে? ওয়াইয়ের মান টু, মানে এরকম আসবে। আর এরকম টাইপের আসবে। আর এক্স ইকুয়াল টু ওয়ানে কত হচ্ছে? ওয়ানই হবে। আর এক্স লেস দেন মাইনাস ওয়ান মানে এক্স ওয়াই যদি ছবিটা আঁকি
তাহলে লেস দেন -1 মানে কি, তাহলে লেস দেন 1-এর জন্য কত হচ্ছে, ধরো 0। যদি এক্সের মানটা আমরা 0 ধরি তখন ওয়াইয়ের মানটা কত হচ্ছে, এখানে যদি 0 পুট করি তাহলে কত হবে 1। এক্সের মান যদি একের থেকে ছোটো -1 ধরি তাহলে কত আসবে, -1, এখানে কত 2 হবে, মানে এরকম টাইপের আসবে। 0-তে কত হচ্ছে, 0-তে 1, এখানে কত হবে -1-এ কত হবে, -1-এ 2, মানে ছবিটা এরকম টাইপের আসবে। f(x = mod of x - 1) এর ছবিটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, আমরা ছবি দেখেও এটা বলে দিতে পারি কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল হচ্ছে কিনা। দেখো এই ছবিটা যদি আমরা আঁকতে যাই, কোথাও কিন্তু পেন তুলতে হচ্ছে না, নর্মালি ছবিটা এঁকে যাচ্ছি, তাহলে কন্টিনিউয়াস। বাট x = 1 বিন্দু দেখো এখানে নচেস তৈরি হয়েছে, তাহলে এখান থেকে বলতে পারি যেহেতু নচেস তৈরি হয়েছে, আমরা কি জানি নচেসে ফাংশনটা নট ডিফারেন্সিবল, তাহলে আমরা কার্ভ দেখেও বলে দিতে পারি। কিন্তু আমরা লিমিটিং ভ্যালু দেখি আমরা, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখিয়ে এটাকে দেখাবো আমরা। তাহলে দেখো ফার্স্ট আমরা কন্টিনিউয়াস দেখাচ্ছি, অ্যাট x = 1 দেখাচ্ছি, তাহলে লেফট হ্যান্ড লিমিট অ্যাট x = 1, তাহলে কত হবে, লিমিট কত হবে, x → 1, তাহলে 1 - fx সমান লিমিট x → 1। 1 মাইনাস মানে কি, একের থেকে ছোটো। একের থেকে ছোটো কখন হচ্ছে, একের থেকে ছোটোর জন্য ফাংশনটা কত হচ্ছে -x + 1, তাহলে x এর মান যদি এখানে 1 পুট করি তাহলে -1 + 1 সমান কত হচ্ছে 0। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট বের করবো অ্যাট x = 1, x = 1 এর রাইট হ্যান্ড লিমিট বের করবো, তাহলে কী দেখাবো, লিমিট x → 1 + fx লিমিট x → 1 + 1 মানে কি, একের থেকে বড়। একের থেকে বড় ফাংশনটা কত আছে, x - 1, তাহলে কী লিখবো, x - 1, তাহলে x এর জায়গায় যদি 1 পুট করি তাহলে 1 - 1 সমান 0। আর ফাংশনের ভ্যালুতে 1-এ কত হচ্ছে, x = 1 এ ফাংশনটার ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট x → 1 - fx লিমিট x → 1 + fx f(0). অতএব fx is continuous at x = 1। ফাংশনটা আমরা কন্টিনিউয়াস দেখে দিলাম। এবার কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, মানে নট ডিফারেন্সিবল দেখাবো। নট ডিফারেন্সিবল কোথায় দেখাবো, আমরা x = 1 বিন্দুতে নট ডিফারেন্সিবল দেখিয়ে দেবো। তাহলে কি বলবো, ডিফারেন্সিবল নট ডিফারেন্সিবলের জন্য কী লিখবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখাবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x = 1, লেফট হ্যান্ড ডেরিভেটিভ করে দেখাবো, লিমিট x → 0 - f(x + h)। আচ্ছা, এখানে 1 পয়েন্টে বলেছে, তাহলে এখানে কত হবে, x এর জায়গায় 1 + h মাইনাস f(1) / h সমান কী হবে, লিমিট x → 0, 0 মাইনাস মানে কি, এখানে h এর জায়গায় যদি 0 মাইনাস বসাই তাহলে 0-এর থেকে ছোটো সংখ্যা বসাচ্ছি, তার সঙ্গে 1 যোগ করতেছি, মানে কি একের থেকে ছোটো আসতেছে। একের থেকে ছোটো মানে কি, সেক্ষেত্রে ফাংশনটা কত বসাবো, -x + 1 হবে, তাহলে x এর জায়গায় কত বসাবো, 1 + h মাইনাস অফ 1 + h প্লাস 1 মাইনাস f(1), f(1) মানে কত, x এর মান 1, তখন কত হচ্ছে 0 /h। এখানে +1 -1 কেটে যাবে, এখানে কত হবে, আচ্ছা এখানে h আছে, তাহলে এখানে যদি করি লিমিট x → 0, এখানে কত হবে -h/h, h কেটে গেলে কত হবে, -1 হচ্ছে। একই রকম রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x = 1, তাহলে কত হবে, লিমিট x → 0 প্লাস f(1 + h মাইনাস f(1) /h সমান, দেখো x → 0 প্লাস 0 প্লাস মানে কি, 0-এর থেকে বড় বসাচ্ছি, তাহলে একের সঙ্গে 0-এর থেকে বড় সংখ্যা যোগ করলে কী হয়, একের থেকে বড় আসবে, আর একের থেকে বড়োর জন্য ফাংশনটা কত, x - 1, তাহলে কত হবে, লিমিট x → 0, তাহলে x - 1-এর জায়গায় কত বসাবো, 1 + h বসাবো, -1 মাইনাস f(1) এর মান কত হচ্ছে 0 /h, এখানে +1 -1 কেটে গেল, তাহলে কত থাকবে, লিমিট x → 0 h/h, h/0 কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 -1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। অতএব ফাংশন ইজ নট ডিফারেন্সিবল, ফাংশন ইজ নট ডিফারেন্সিবল at x = 1।
তাহলে এই উদাহরণটা কী দেখলাম, ফাংশনটা ওয়ান পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, এই যে এখানে দেখালাম ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 1, বাট ওয়ান পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিবল দেখালাম। তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে বলে দিলাম যে ফাংশনটা কন্টিনিউয়াস হলেও ডিফারেন্সিবল নয়, ডিফারেন্সিবল হতেও পারে না হতে পারে, এটাতে হয়নি। অনেকগুলো আছে, যেমন y = 2x + 5, এটা কন্টিনিউয়াসও হবে, ডিফারেন্সিবল হবে। তাহলে এখানে লিখে দেবে যে দ্য গিভেন ফাংশন, অতএব দ্য গিভেন ফাংশন is differentiable, is continuous but not differentiable at x = 1। প্রুফ বলে লিখে দিবি, যে একটা উদাহরণের সাহায্যে দেখাতে বলেছিল। নেক্সট নোট আকারে লিখে রাখো, 1 নম্বরে লিখে রাখবে। দেখো ফার্স্ট পয়েন্ট কী বলেছে, অবকলনযোগ্য অপেক্ষক সময় যোগ বিয়োগ গুণ ভাগ সবই অবকলনযোগ্য তার সংজ্ঞার অঞ্চলে। মানে আমি এটাই বুঝাতে চাইছি, তোমাদের কন্টিনিউটি কী দেখেছিলাম, যে দুটো ফাংশন ধরো f(x) আর একটা g(x), এটাও কন্টিনিউয়াস ছিল, আর যদি এটাও কন্টিনিউয়াস হতো তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবই কী হতো, কন্টিনিউয়াস হতো। সেখানে আমি কন্টিনিউটির ক্ষেত্রে দেখেছিলাম। একই রকম যদি কোনো ফাংশন, দুটো ফাংশন f(x) আর g(x) কোনো পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয়, মানে অন্তর্কলনযোগ্য হয়, দুটোই যদি অন্তর্কলনযোগ্য হয়, তাদের যোগফলও অন্তর্কলনযোগ্য হবে, তাদের বিয়োগফলও অন্তর্কলনযোগ্য হবে, তাদের গুণফলও অন্তর্কলনযোগ্য হবে, তাদের ভাগফলও অন্তর্কলনযোগ্য হবে। এটাই বলেছি যে অবকলনযোগ্য অপেক্ষক সময়ে যোগ বিয়োগ গুণ ভাগ সবই কী হবে, অবকলনযোগ্য হবে, মানে সবই ডিফারেন্সিয়েবল হবে তার সংজ্ঞার অঞ্চলে। নেক্সট দেখো 2 নম্বরে কী বলছে, সকল বহুপদী অপেক্ষক পলিনোমিয়াল, বহুপদী অপেক্ষক ইংরেজি কি, পলিনোমিয়াল ফাংশন সর্বত্র অন্তর্কলনযোগ্য। যেমন পলিনোমিয়াল ফাংশন px = কী বলছিলাম, p0 প্লাস, এখানে a0 দিয়ে লিখো, a0 দিয়ে লিখছিলাম a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস ... an x⁴n, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। কী বলছিলাম, পলিনোমিয়াল ফাংশন থেকে যদি সব টার্ম বাদ দিই, জাস্ট একটা টার্ম রাখি, সেটাও পলিনোমিয়াল থাকবে, কিংবা জাস্ট দুটো টার্ম রাখি, বাকিগুলোকে যদি হাঁটিয়ে দিই, সেটাও পলিনোমিয়াল থাকবে, কিংবা একটা টার্ম রাখি, সেটাও পলিনোমিয়াল থাকবে। তাহলে যদি এটাকে হাঁটিয়ে দিই আর বাকি সবগুলোকে নিয়েও পলিনোমিয়াল ফাংশন হয়। পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে কন্টিনিউটি কী দেখেছিলাম, পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে সমস্ত নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কী দেখেছিলাম, কন্টিনিউয়াস দেখেছিলাম। সেরকম এখানে সকল বহুপদী অপেক্ষক, মানে সকল পলিনোমিয়াল ফাংশনই কী হবে, সর্বত্র অন্তর্কলনযোগ্য, মানে সব জায়গায় কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। মানে এটাই বলেছে যে একটা পলিনোমিয়াল ফাংশন যাই রিয়েল নাম্বার বসায় না কেন, সমস্ত পয়েন্টেই পলিনোমিয়াল ফাংশনটা কী হবে, অন্তর্কলনযোগ্য হবে। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বরে কী বলছে, সকল সূচকীয় অপেক্ষক ব্যাকেটে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি, a⁴x, মানে এখানে এর মানটা একটা সংখ্যা >0, ধরো 2⁴x, 5⁴x, সর্বত্র অন্তর্কলনযোগ্য, সব জায়গায় কী হয়, এটা ডিফারেন্সিয়েবল হয়, অন্তর্কলনযোগ্য হয়। 4 নম্বরে কী বলছে, সকল লগারিদমিক অপেক্ষক, লগারিদমিক ফাংশন তাদের সংজ্ঞার অঞ্চলে সকল বিন্দুতে অন্তর্কলনযোগ্য, মানে তাদের এক্সের যেসব মানে ফাংশনটা পাওয়া যায়, সেই সব সংজ্ঞার অঞ্চলে সব জায়গাতেই কী হয়, ফাংশনটা ডিফারেন্সিয়েবল অর্থাৎ অন্তর্কলনযোগ্য হয়। আচ্ছা 5 নম্বরে কী বলেছে, সকল ত্রিকোণমিতীয় অপেক্ষক। ত্রিকোণমিতীয় অপেক্ষক মানে কি, sin x, cos x, tan sec, cosec, ত্রিকোণমিতীয় অপেক্ষক ট্রিগোনোমেট্রিক ফাংশন তাদের সংজ্ঞার অঞ্চলে সর্বত্র অবকলনযোগ্য। সংজ্ঞার অঞ্চলে যদি sin x এর যদি কার্ভ আঁকি, তাহলে কীরকম হবে, এরকম টাইপের। তাহলে এখানে প্রত্যেকটা সংজ্ঞার অঞ্চল হচ্ছে প্রত্যেকটা বিন্দু, এক্সের যাই মান বসাই গেল না কেন প্রত্যেকটা বিন্দুতে, তাহলে কী হবে, এটা কন্টিনিউয়াস হবে। সেরকম সংজ্ঞার যদি ট্যানের ক্ষেত্রে দেখাই, তার ট্যানের ক্ষেত্রে যে কার্ভগুলো আছে, যে বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, সেইগুলো বাদ দিয়ে বাকি বিন্দুতে, সমস্ত বিন্দুতেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, অন্তর্কলনযোগ্য হবে। সকল বিপরীতবৃত্তীয় অপেক্ষক মানে ইনভার্স যেগুলো আছে, সেইগুলো তাদের সংজ্ঞার অঞ্চলে সকল বিন্দুতে অবকলনযোগ্য হয়। আর অবকলনযোগ্য অপেক্ষক সময় সংযুক্ত অপেক্ষক মানে কি, কম্পোজিট ফাংশন। তোমাদের বই আছে দেখবে, কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ আছে, সেগুলোকে বলা হয় কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে সব জায়গাতে কী হবে, কম্পোজিট ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, মানে অবকলনযোগ্য হবে। নেক্সট দেখো, তোমাদের
সব ডেরিভেটিভের যত সূত্র আছে তোমরা ক্লাস 11-এ যেসব সূত্র পড়েছো সব সূত্রগুলো আমি একবার লিখে দিচ্ছি, যে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্সের ডেরিভেটিভ কী হবে, সব দেখো একসঙ্গে লিখে দিচ্ছি। ফার্স্ট দেখো ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এনের যদি ডেরিভেটিভ করি তাহলে কী হয়, এক্স ইন্টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়। নেক্সট 2 নম্বর দেখো ডি এক্স অফ সাইন এক্স, যদি সাইন এক্সের আমরা ডেরিভেটিভ করি তাহলে তার মানটা কত হয়, কস এক্স হয়, যেটা আমরা সংজ্ঞার সাহায্যে আমরা প্রমাণ করেছিলাম, সেখানে কস এক্সের প্রমাণ করেছিলাম। একই রকম সাইন এক্সের ক্ষেত্রে কী হয়, ডেরিভেটিভটা কস এক্স হয়। 3 নম্বরে কী বলেছে, ডি এক্স অফ কস এক্স সমান কত হবে, মাইনাস সাইন এক্স। 4 নম্বরে কী বলেছে, মানে কস এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন এক্স। ডি এক্স অফ ট্যান এক্স কত হবে, ট্যান এক্স হবে সেক স্কোয়ার এক্স। 5 নম্বর কী হবে, ডি এক্স অফ কট এক্স কত হবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 6 নম্বর কী হবে, ডি এক্স অফ সেক এক্স, ডি এক্স অফ সেক এক্স কত হবে, সেক এক্স ট্যান এক্স। 7 নম্বরে কত হবে, ডি এক্স অফ কোসেক এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স। 8 নম্বরে কত হবে, ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। 9 নম্বরে কী হবে, ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ হয়। এই যে এখানে বেসটা আছে সেইটা হচ্ছে এ হয় এখানে। 10 নম্বরে কী বলেছে, ডি এক্স অফ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, 1/x। আচ্ছা 11 নম্বর কী বলেছে, এখান থেকে লিখছি 11, সি যদি একটা ধ্রুব হয়, সি যদি একটা কনস্ট্যান্ট হয়, সি ইকাল টু ধ্রুব হলে ডি এক্স অফ সি ইকাল টু কত হয়, 0 হয়। সাপোজ একটা এক্সাম্পল দিলাম, ডি এক্স অফ 5 কত হয়, 0 হয়। একই রকম ডি এক্স অফ, এখানে যদি কোনো ফাংশনের সঙ্গে যদি একটা ধ্রুবক সংখ্যা গুণ থাকে তাহলে সেই ধ্রুবকটা আমরা বাইরে বেরিয়ে আসবে, সিটা ধ্রুবক তাহলে বাইরে বেরিয়ে আসবে ডি এক্স অফ এফ এক্স। আচ্ছা এটাকে লেখা যেতে পারে সি ইন্টু এফ এক্সকে কী লিখতে পারি আমরা, এফ এক্সের ডেরিভেটিভ মানে কি, এফ ড্যাশ এক্স লিখতে পারি। একই রকম 12টা কী আছে, যদি ফাংশনগুলো যোগ থাকে তাহলে সেগুলোকে আলাদাভাবে যোগ করে ডি এক্স অফ u1 প্লাস মাইনাস u2 প্লাস মাইনাস u3 প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস un, তাহলে এটাকে আলাদাভাবে করতে পারি ডি এক্স অফ u1 প্লাস মাইনাস ডি এক্স u2 dx প্লাস মাইনাস ডি অফ u3 অফ dx প্লাস মাইনাস ডট 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 dx অফ u টু দি পাওয়ার n। আচ্ছা 13টা কী বলেছে, যদি দুটো গুণফল আকারে থাকে, সাপোজ ডি এক্স অফ ইউ ভি, তাহলে কী লিখবো, ইউ লিখবো, ভি এর ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, প্লাস ভি লিখবো, ভি ইউ এর ডেরিভেটিভ করবো ডিউ বাই ডিএক্স। 14 নম্বরে কী বলেছে, আচ্ছা 13 নম্বরের এটা 1 নম্বর দাও, 13 নম্বরে 2 নম্বর যদি দেয় ডি এক্স অফ, যদি 3টের গুণফল থাকে ইউ ভি ডাব্লিউ, একই রকম যে কোনো একটা করবো, বাকি দুটোকে স্থির রাখবো, ভি ডাব্লিউকে স্থির রাখছি ডিউ বাই ডিএক্স প্লাস ভি এর ডেরিভেটিভ করবো, ইউ ডাব্লিউকে স্থির রাখবো ইউ ডাব্লিউ ডিভি বাই ডিএক্স প্লাস ডাব্লিউকে ডেরিভেটিভ করবো, ইউ ভিটাকে বাইরে রাখবো ইউ ভি ডি ডাব্লিউ অফ ডিএক্স। 3 নম্বরে কী আছে, আচ্ছা এভাবেও করতে পারি, কিংবা যদি অনেকগুলো ফাংশন থাকে এভাবেও লিখতে পারি, f1 f2 প্রত্যেকটা গুণ আছে, f3 ডট 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 fn, তাহলে এগুলোকে আলাদাভাবেও করতে পারি। দেখো প্রথমে f1 এর ডেরিভেটিভ করবো, এগুলোকে স্থির রাখবো,
একই রকম F2 প্লাস এরকম করবো, F2কে ডেরিভেটিভ করবো, বাকি সবগুলোকে এরকম বাইরে রাখবো। কিংবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা সবগুলোকে বাইরে লিখতে পারি, F1 F2 F3 ডট 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 Fn ইন্টু কী করতে পারি, F1 ড্যাশ ডিভাইড বাই F1 প্লাস, দেখো এইটা কিন্তু গুণ আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, F1 ড্যাশ ডিভাইড বাই F1 প্লাস F2 ড্যাশ ডিভাইড বাই F2 F3 ড্যাশ ডিভাইড বাই F3 প্লাস ডট 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 Fn ড্যাশ ডিভাইড বাই Fn। এই টোটালটা এখান থেকে আর মধ্যে টোটালটার মধ্যে গুণ আছে। আচ্ছা 14 নম্বরে কি লিখতে পারি, ddx অফ ইউ বাই ভি মানে কত হবে, দেখো নিচেরটা হোল স্কোয়ার হবে ভি স্কোয়ার, তাহলে উপরে কত হবে ভি ইন্টু, দেখো যেটা হোল স্কোয়ার লিখলাম সেটা আগে প্রথমে লিখে দেবো, তাহলে প্রথমে ভি লিখবো, আর বাকি কী বলেছে ডিইউ বাই ডিএক্স, ইউ ডেরিভেটিভ করবো, ডিইউ বাই ডিএক্স মাইনাস চিহ্ন দেবো। আচ্ছা এখানে ভি লিখে দিলাম, আর কি পড়ে আছে ইউ লিখবো, ইউ ইন্টু কে পড়ে আছে ভি পড়ে আছে ডিভি বাই ডিএক্স করবো, এভাবে করতে পারি। আরটা 14 নম্বর 15 নম্বরে লিখে দেবো, যদি এরকম থাকে ডিআই বাই ডিএক্স একে উল্টে লিখে দিতে পারি 1 বাই ডিএক্স বাই ডিওয়াই লিখে দিতে পারি, তখনই লিখতে পারি যদি ডিএক্স বাই ডিওয়াইটা ডিএক্স বাই ডিওয়াই নট ইকাল টু 0 হয়। যদি 0 হয়ে যায় তাহলে 1 বাই 0 সামথিং বাই 0 মানে কি মানে অসংজ্ঞাত হয়ে যাবে, তখন আর মান বের করা যাবে না। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, যতগুলোতে সি দিয়ে ডেরিভেটিভ করছে প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস আসতেছে, যতগুলো সি আছে তার আগে মাইনাস আছে, যতগুলো সি আছে তার ডেরিভেটিভ করলে প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস আসতেছে। এটা কিন্তু কোনো সূত্র নয়, জাস্ট মনে রাখার জন্য যে যত সি দিয়ে ফাংশনগুলো আছে তার ক্ষেত্রে অ্যান্সারটা মাইনাস আসবে। এবার দেখো ট্যান এক্সের ক্ষেত্রে সেক্স স্কোয়ার এক্সের ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স কী করে মনে রাখবে, ট্যান আর সেক দিয়ে কী সূত্র আছে, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে ট্যানের ক্ষেত্রে ডেরিভেটিভ কত হবে সেক্স স্কোয়ার হবে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা কটের ক্ষেত্রে একই রকম, কটের ক্ষেত্রে কী সূত্র আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কটের ডেরিভেটিভ কত হবে কোসেক স্কোয়ার হবে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা ডিডিএক্স অফ সেক এক্স, সেকের ক্ষেত্রে সেক এক্স ট্যান এক্স দুটো আসবে, কীভাবে মনে রাখবে, সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা দুটোর ই থাকে, সেই জন্য সেক এক্স ট্যান এক্স লিখলাম, কোসেকের ক্ষেত্রে কোসেক এক্স কট এক্স আসবে, আর বাকিগুলো যেমন আছে থাকবে। তোমাদের ক্লাস 12-এর যেগুলো ছিল সেই সূত্রগুলো করে দিলাম। পরের চ্যাপ্টারে আরও সূত্র আছে, যে ট্যান ইনভার্স এক্সের সূত্র কী হয় সেগুলো আমি পরের চ্যাপ্টারে করাবো। এগুলো ক্লাস 11 প্লাস ক্লাস 12-এরও কিছু সূত্র সব কিছুই করে দিলাম। নেক্সট ডেটে তোমাদের অনুশীলনে শুরু হবে। যদি কোনো কোথাও প্রবলেম থাকে থিওরিতে কিংবা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।